আমরা আজকে একটা সহজ টপিকস পড়বো, যে আমরা আর্টিকেল নামের একটা টপিকস পড়বো। আপনারা জানেন বিষয়টা। আর্টিকেল যে টপিকসটি, এটি কিন্তু আসলে আমরা এমনি পারি, অর্থাৎ আমরা ছোটকালে যখন আর্টিকেল শিখেছিলাম তখন থেকেই মোটামুটি আর্টিকেল আমরা মোটামুটি উত্তর করতে পারি। কিন্তু সমস্যা হলো এইচএসসির যে 5 নাম্বারের কোশ্চেন, অর্থাৎ 10টি শূন্যস্থান পূরণ করতে হয়, সেখানে দেখা যাচ্ছে আমরা 10-এ 10 পাচ্ছি না, হয়তোবা আমরা 0.5 কম পাচ্ছি, অথবা আমরা হচ্ছে 3 পাচ্ছি, 4 পাচ্ছি, কিন্তু 5-এ 5 পাওয়ার সম্ভাবনা বা 5-এ 5 পাওয়ার হার কিন্তু আমাদের কম। এই কম হারটাকে যাতে আমরা 100%-এ নিয়ে যেতে পারি, মানে 100% মার্কস অর্থাৎ 5-এ 5 পেতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। এবং আমি আবারও বলতেছি, আমাদের পুরো ক্লাসটি অর্থাৎ আমাদের ফার্স্ট টু লাস্ট আমরা যে ক্লাসগুলি করব এইচএসসির প্রিপারেশনের জন্য, টোটালটাই আমাদের লক্ষ্য থাকবে আমরা যেন ফুল মার্কস ক্যারি করি, অর্থাৎ টার্গেট করব 100 আউট অফ 100। একইভাবে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে হয়তোবা কিছু নাম্বার স্যাররা রেখে দিবে, এটা আমরা জানি যে প্যারাগ্রাফ যখন সম্পূর্ণটা লিখি কিছু নাম্বার কিন্তু স্যাররা রেখে দেয়, ফুল 10-এ 10 দেয় না। সো সেই নাম্বারটি রেখে দিক, সমস্যা নেই, তারপরেও যেন আমরা ফুল মার্কসটা পাই, সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা আসলে প্রিপারেশন নিব। আর্টিকেল টপিকসটি খুব ইজি একটা টপিকস, কিন্তু আমরা আজকে দেখবো যে এই আর্টিকেল টপিকসটির উত্তরগুলো আসলে কিভাবে বের করি। এই বিষয়টা আপনাকে হেল্প করবে একদিকে না, হেল্প করবে কম পক্ষে 3টা ক্ষেত্রে। এবং আমি বারবার বলি, এখনকার যুগ আসলে এক ঢিলে 2 পাখি মারার যুগ না, এখন হলো এক ঢিলে কম পক্ষে 3 পাখি মারতে হবে। কোন কোন পাখি? নাম্বার 1 যে পাখিটা মরবে এটা হলো এইচএসসি পাখি, নাম্বার 2 যে পাখিটা মরবে তার নাম হলো ভার্সিটি অ্যাডমিশন পাখি, এবং তারপরে নাম্বার 3 যে পাখিটি মরার রাস্তায় থাকবে এটা হলো জব অথবা বিসিএস পাখি। সো আমরা 3টি পাখিকে মারার লক্ষ্য নিয়ে কিন্তু শিখবো। বারবার যদি শেখা শুরু করি তাহলে কিন্তু আলটিমেটলি ভাই সেটা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। সো সেই দিক দিয়ে আমরা আজকে আর্টিকেল পড়া শুরু করব। আপনাদের আর্টিকেলের যে বিষয়গুলো আমার মনে হয় আগে যারা পড়েছেন, এখন যারা আমার সাথে ক্লাস করবেন, আপনাদের স্কিল অবশ্যই বাড়বে। আজকের ক্লাসটি শেষ হয়ে যাওয়ার পরে আপনারা যে কাজটি করবেন, যে কোনো একটা জায়গা থেকে একটা কোশ্চেন নিয়ে আপনারা নিজেরা আমার স্টাইলে সলভ করার চেষ্টা করবেন। আশা করি আপনাদের স্কিল যে বেড়েছে এটা একটি প্রমাণ আপনারা হাতে নাতে পেয়ে যাবেন। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আজকের ক্লাসটি শেষ হয়ে যাওয়ার পরে আপনারা যখন সলভ করবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন যে আর্টিকেলের টপিকসটি কিন্তু আমাকে উত্তর আমার মুখস্থ আছে সেটা না, আসলে উত্তরটা কিভাবে আসলো, কিভাবে উত্তরটা বের করছি, এটাই মুখ্য বিষয়। তার কারণ যদি পরীক্ষায় এই প্যাসেজটি কমন না পড়ে তখন কিন্তু আমাদের উত্তর করতে হবে, তখন কিভাবে করব এটাই কিন্তু আমরা আজকে আসলে শিখবো। এরপরে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ভর্তি পরীক্ষা, যেটা অ্যাডমিশন টেস্ট আপনাদের সামনে আসছে, ওটা কিন্তু বড় পরীক্ষা ভাই, এইচএসসি পরীক্ষার চাইতেও বড় পরীক্ষা, কারণ ওখানে একটা সিট লিমিটেশন থাকে। আপনি যদি এইচএসসি পরীক্ষার কথা চিন্তা করেন, 1 লাখের জায়গায় যদি 1 কোটি জিপিএ 5 পায় তাতেও কোনো কিছু সমস্যা নাই, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যেহেতু আসন সীমিত, সেখানে আপনাকে চরম একটা কম্পিটিশনের মধ্য দিয়ে যেতে হয়, সেখানে সামান্য আর্টিকেলের কোশ্চেন না পারার কারণে আপনি কিন্তু সেখান থেকে বাদ পড়ে যেতে পারেন। যাই হোক, সামনে আমরা ভার্সিটি অ্যাডমিশনে অনেকগুলি ক্লাস নিয়ে আমরা আপনাদের সাথে আসবো, ভার্সিটি অ্যাডমিশনের ক্লাসগুলো আপনাদের করাবো। সো আপাতত আমরা এইচএসসিটাকে সফল করে নেই, এইচএসসি পরীক্ষা ভালো হলে আপনাদেরকে ভালো মতন আমি শিখাইতে পারলে পরবর্তীতে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়টা নিয়েও চিন্তা করব। সো আমি আপনাদের একটু বলে রাখি, আমি আপনাদের সাথে আসি, আমি সোহেল ভাই, আপনারা সোহেল ভাইও বলতে পারেন, স্যারও বলতে পারেন, ইটস আপ টু ইউ, এটা আমার ক্ষেত্রে কোনো বাধা বা বিধিনিষেধ দেওয়া নেই। তবে এই কথা বলি যে আমি আসলে সুদীর্ঘ 17 বছর ধরে পড়াচ্ছি, এবং এই পড়ানো শুধু আপনাদের এইচএসসি পড়ানো সেটা না, আসলে এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং বিসিএস কোচিং সবগুলোর সাথে আসলে আমি জড়িত। সেই কারণে আপনারা যখন আমার সাথে পড়বেন দেখবেন টপিকস পড়ছি এইচএসসির, মাঝে মাঝেই বলবো যে ভাই এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসে, তাহলে সেই বিষয়গুলো আপনি মার্ক করে রাখলেন, তাহলে কিন্তু আমাদের এক ঢিলে আপাতত আমাদের 2টি পাখি রেডি অবস্থায় থাকলো, বললেই সেটা মরে যাবে। সো আমরা এখন আর্টিকেলের কোশ্চেনে চলে যাব। আচ্ছা, আমরা সবাই সম্ভবত একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, একটু সবাই একটু লক্ষ্য করি। কোশ্চেনটি ভেরি ইজি একটা কোশ্চেন, এবং এটা বোর্ডের কোশ্চেন। আমি জানি হয়তোবা অনেকেরই এই কোশ্চেনটি হয়তো মুখস্থ আছে, হয়তো। সো উত্তর মুখস্থ আছে কি না এটা আসলে আমার ক্ষেত্রে বিবেচ্য না, কারণ আজকের প্রথম ক্লাসটি আর্টিকেলের আমি আসলে চেষ্টা করেছি আপনাদের বেশিরভাগই জানেন, বেশিরভাগই পারেন এমন একটা কোশ্চেন সামনে নিয়ে আসার, এবং আগামী কালকে আর্টিকেলের ক্লাসে আমি চেষ্টা করব আপনাদের অজানা একটা কোশ্চেন সামনে নিয়ে আসার। ফলাফলে দেখা যাবে যে আপনার স্কিল আসলে কতটুকু বেড়েছে। মুখস্থ দিয়ে কিন্তু করলে হবে না, বিকজ আপনাকে রুলগুলি পারতে হবে, এবং এই কোশ্চেনগুলি যদি আনকমনও পড়ে তাহলেও পারতে হবে।
এবং আমাদের এখানে আমি আপনাকে বলি, আপনারা যে সেটআপ থেকে দেখছেন এটি ইংলিশ এক্সপ্রেসের নিজস্ব ক্লাসরুম অথবা নিজস্ব রেকর্ডিং স্টুডিও, যেভাবে চিন্তা করেন না কেন সেখান থেকে ক্লাসটি হচ্ছে, এবং এই ধরনের সেটআপ আমার দেখা মতে এখন পর্যন্ত অন্য কোথাও অ্যাভেলেবল নাই। আচ্ছা, এবার চলে আসি, আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে তাহলে প্রথমত চ্যাট অংশে লিখবেন, আর লিখে না করতে পারলে রেইজ হ্যান্ড একটা অপশন আছে, হাত তুললে আমি আপনার মাইক্রোফোন অন করার সুযোগ দিব, তখন আপনি আমার সাথে কথা বলে আপনার প্রশ্নটি করতে পারবেন। সো এই হচ্ছে আমাদের বিষয়। সো এখন আমরা যেটা চলে যাব, এই কোশ্চেনটা সলভ করব। এই সলভ করতে করতে আমরা বেশ কিছু বিষয় শিখবো। তবে আমি এতটুকু বলে রাখি, আমার সাথে যারা আপনারা ক্লাস করছেন, এই ক্লাসটি এরকম ক্লাস আপনি আসলে ইউটিউব অথবা কোনো ওয়েবসাইট অথবা অন্য কোনো জায়গায় কোনো সোর্সে লাইভ ক্লাস থেকে শুরু করে কোনো সোর্সেই এইভাবে ক্লাস পাওয়ার, এই স্টাইলে ক্লাস পাওয়ার কোনো সম্ভাবনা নেই। বিকজ আমি কিন্তু এগুলো সার্চ করি এবং আমি এগুলো নিয়ে স্টাডি করি, কে কিভাবে পড়াচ্ছে, নট অনলি আমার নিজের এলাকা বাট অলসো এটা সারা বাংলাদেশে কে কোথায় কিভাবে পড়াচ্ছে আমি সবগুলোই দেখি। সো আমরা এখন চলে আসতে চাই আমাদের আজকের ক্লাসটিতে। আমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছি সবাই, এবং আপনারাও কোশ্চেনটি দেখতে পাবেন, হয়তোবা ইনসেটেও আমাকে ছোট্ট আকারে দেখতে পাচ্ছেন। সো আমরা প্যাসেজটি একটু দেখতে চাই। প্রথমে হলো চাইল্ডহুড অর বয়হুড ইজ শূন্যস্থান ম্যানস ফরমেটিভ পিরিয়ড। সো প্রথম যে কাজটি আমাদের মাথায় রাখতে হবে, আর্টিকেলের ক্ষেত্রে আমাদের হাতে 4টি অপশন আছে। নাম্বার 1 এ এন্ড ডি হতে পারে, এই 3টা, অথবা কি হতে পারে, অথবা সেখানে ক্রস হতে পারে। অর্থাৎ আমরা 4টি অপশন নিয়ে মূলত কাজ করব, এবং সেই 4টি অপশনকে একটা একটা করে বাছাই করব যে কোনটা হবে বা হবে না, এবং কেন হবে না সেইভাবে। আমি আবারও বলি, যেহেতু আমাদের হাতে মাত্র 4টি অপশন আর্টিকেলের ক্ষেত্রে, এই কারণেই কিন্তু আর্টিকেলের টপিকসটা উত্তর করা অনেক সহজ। অপশন কয়টা? 4টা। সো প্রথম অপশনটা আসে, প্রথম অপশন আমরা ডিসাইড করে নেব এখানে কি ক্রস হবে নাকি আর্টিকেল হবে। প্রথম কাজই হলো এইটা। আমরা কিন্তু এইভাবে কাজগুলো গুছিয়ে করি না। মনে রাখবেন, মুরগি কিন্তু খায়, আবার আমরাও কিন্তু খাই। মুরগি খাওয়ার সময় কি করে ভাই? ছড়িয়ে ফেলে, বাট আমরা কিন্তু গুছিয়ে খাই। তাহলে মুরগির ক্ষেত্রে অপচয়টা বেশি হয়। অর্থাৎ আমি যদি কোনো সলিউশন বা কোশ্চেনের সমাধান যদি গুছিয়ে করতে পারি, তাহলে আমাদের নষ্ট হওয়ার সম্ভাবনা, মানে মার্কস নষ্ট হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে কি হয়ে যাবে? কমে যাবে। সো এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, সো যেটা বলছিলাম, তাহলে আমাদের প্রথম কাজ কি হবে আর্টিকেলের কোশ্চেনে? নাম্বার 1 কাজটা হবে যে এখানে আর্টিকেল বসবে নাকি ক্রস হবে। আমরা প্রথমে এটা ডিসাইড করে নিব। যদি ক্রস হয় তাহলে তো ক্রস হয়েই গেল, আর যদি ক্রস না হয় আর্টিকেল বসে, তখন আমরা ধাপে ধাপে কাজটি করব যে আসলে এখানে কোন আর্টিকেলটি বসবে। এবার লক্ষ্য করেন, আর্টিকেল হবে কি হবে না এটা নির্ভর করে হচ্ছে নাউনটার উপরে। অর্থাৎ যে নাউনটার জন্য আমি আর্টিকেল বসাচ্ছি, ওই নাউনটাই মূলত ডিসাইড করে দিবে আমি কি এখানে আর্টিকেল নিব নাকি নিব না। কারণ আর্টিকেলের সাথে সম্পর্ক কার? নাউনের। এই কোশ্চেনটা যদি আমি একটু দেখি, এই কোশ্চেন আপনারাও দেখলে বুঝতে পারবেন যে এখানে নাউন ছাড়াও আরো কিছু অংশ আছে। অর্থাৎ আমি যদি এখানে প্রথম ওয়ার্ডটির কথা চিন্তা করি, প্রথম ওয়ার্ডটি হলো ম্যানস, এটা হলো পসেসিভ, তার মানে এটা হলো একটি অ্যাডজেক্টিভ। তারপরেরটা হলো ফরমেটিভ, এই যে আইভিই এটা থাকলে অ্যাডজেক্টিভ হয়, সুতরাং এটাও একটা অ্যাডজেক্টিভ। এবং সর্বশেষ ওয়ার্ড যেহেতু, তার মানে এটা অবশ্যই নাউন। এইভাবে আমরা বের করে নিলাম আসলে নাউন কোনটা। এভাবে আমাদের কিন্তু অ্যাডজেক্টিভ, নাউন এগুলো আইডেন্টিফাই করা ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসে। তখন আপনাকে আমি এগুলো শিখাবো যে ভার্সিটি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন আসলে কিভাবে অ্যাডজেক্টিভ চিনি। যেমন অ্যাডজেক্টিভ চেনার জন্য আমাদের একটা শর্টকাট ছন্দ আছে, ইক, রি, এড, ফুল, ইভ, এন, এট, অল, ইস, আস, শাই, এবল, স্টিক, ইয়ান, লেস, এবল। এভাবে আমরা মুখস্থ করবো আসলে। তো এখন সেটা না, এখন মোটামুটি আমি এই ক্ষেত্রে বলে দিলাম যে আসলে এখানে ফরমেটিভ শব্দটা হলো একটা অ্যাডজেক্টিভ, আমি মিনিং করে দিব। ম্যানস হলো পসেসিভ, মানে সে একটা অ্যাডজেক্টিভ। তাহলে লাস্ট ওয়ার্ডটা পিরিয়ড, সেটা হলো একটা নাউন। এবার লক্ষ্য করি, এই যে নাউন, যখন আমি নাউন নিয়ে কাজ করব, আর্টিকেল হবে কি হবে না সেটা ডিসাইড করতে গেলে আমাকে প্রথমে যে জিনিসটা জানতে হবে, আমি একটু সেটা লিখে দিচ্ছি। কাউন্টেবল নাউন যদি হয়, কাউন্টেবল নাউন মানে যে নাউনগুলোকে কি করা যায়? গণনা করা যায়। তাহলে কাউন্টেবল নাউন যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কাউন্টেবল নাউনটি সিঙ্গুলার ফর্মে থাকলে, কোন ফর্মে থাকলে? সিঙ্গুলার ফর্মে থাকলে তখন আমরা ঘোষণা করব যে এখানে অবশ্যই আর্টিকেল এ অথবা এন অথবা দি, এই তিনটার যে কোনো একটা অবশ্যই হবে। এখানে ক্রস হওয়ার কোনো সম্ভাবনা নেই, ক্রস হতে পারবে না। অর্থাৎ কাউন্টেবল নাউন, এবং সেটা যদি কি হয়? সিঙ্গুলার ফর্মে থাকে,
তাহলে অবশ্যই অবশ্যই কি হবে, সেখানে একটি আর্টিকেল বসবে, এ, এন অথবা দি, তিনটার যে কোনো একটা বসবে। আশা করি বুঝতেই পারছি। এখানে যে পিরিয়ড শব্দটি আছে, এই পিরিয়ড শব্দটি কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, এটা বুঝবো কিভাবে? বুঝতে হবে যে পিরিয়ড শব্দটির কি কোনো বহুবচন আমরা জানি কিনা। আমরা এইভাবে চিন্তা করব প্রথমে। হ্যাঁ, আমরা জানি পিরিয়ডের বহুবচন পিরিয়ডস হয়, কারণ আমরা জানি আমাদের স্কুলে যখন বিভিন্ন পিরিয়ডে ক্লাস হতো তখন বলতাম এখানে 4টি পিরিয়ড হবে, সো তখন 4 পিরিয়ডস বলতাম। সো পিরিয়ডকে কিন্তু বহুবচন করা যায়, অর্থাৎ যাদেরকে বহুবচন করা যায় এরা হলো কি, এরা হলো কাউন্টেবল নাউন। আবার আমি যদি এভাবে বলি, যাদেরকে 1, 2, 3 দিয়ে প্রকাশ করা যায়, একটা পিরিয়ড, দুইটা পিরিয়ড এভাবে যদি বলা যায় বাংলায়, তাহলে সেটা কিন্তু কি হয়, গণনা করা যাচ্ছে এমন, তখন সেটা কি হবে, কাউন্টেবল হবে। সো আমি এইভাবে ডিসাইড করে নিলাম যে পিরিয়ড শব্দটি আসলে কাউন্টেবল, এবং দেখে বুঝে নিলাম এটা আসলে সিঙ্গুলার, তখন বলে দিলাম এখানে আর্টিকেল হবে, ক্রস হবে না। আশা করি এইটুকু সবাই বুঝে ফেলেছি। এবার কথা হলো আমাদের এ, এন, ডি এর ভিতরে আমরা জানি এ আর এন এর ভিতরে পার্থক্যটা, কোথায় এ বসে কোথায় এন বসে। কিভাবে বুঝলাম? এই যে এখানটায় প্রথম ওয়ার্ডটি দেখে বুঝবো। প্রথম ওয়ার্ডটি কি? প্রথম ওয়ার্ডটি ম্যান। ম্যানের প্রথম লেটারটি কি? সেটা হলো এম। এটা দেখে বললাম যে এখানটায় কিন্তু আসলে এন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার মানে আমাদের আরো একটি অপশন বন্ধ হয়ে গেল। এবার আমাদের হাতে দুটি অপশন আছে, একটি হলো এ অথবা আরেকটি হলো কি, আরেকটি হলো ডি। তার মানে এই শূন্যস্থানে এ অথবা ডি এর ভিতরে কিছু একটা হবে। আপনারা যদি ভালো করে ক্লাসটি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আসলে ক্লাসের মূল বিষয়টা কিন্তু অনেকটা অপশন থাকলে উত্তর যেমনে করি ঠিক তেমনি। তার মানে হচ্ছে ভার্সিটি ভর্তি পরীক্ষায় কিন্তু এরকম অপশন থাকে, বিসিএস বা জবেও কিন্তু এরকম অপশন থাকে। তখন আমরা যেভাবে উত্তরটা বের করি, একটা একটা করে অপশন ধরে ধরে আমরা বাদ দেই এবং তখন উত্তরটি বের হয়ে আসে, ঠিক সেইভাবে আমরা সলভ করার চেষ্টা করতেছি এই কোশ্চেনটা, যে জিনিসটা আপনাকে অবশ্যই সহায়তা করবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতিতে। সো যেটা বলতেছি, সো এখন আমরা এ হবে না ডি হবে এটা চিন্তা করব। যদি চিন্তা করি তাহলে আমি আপনাকে জানাতে চাই এ কিন্তু একটি ইনডেফিনিট আর্টিকেল আর ডি হলো একটি ডেফিনিট আর্টিকেল। তার মানে যখন অনির্দিষ্ট কোনো কিছু বুঝাবে তখন এ বা এন বসে, আর নির্দিষ্ট বুঝালে কে বসে, ডি বসে। আমরা এই কথাটা বইয়ের মধ্যে শুনেছি বা শিখেছি, এই কথাটাই কিন্তু আমরা আবার শিক্ষকদের মুখেও শুনেছি। এই কোন কথাটা? যে কথাটা হচ্ছে আমি এইমাত্র বললাম, নির্দিষ্ট হলে কি বসে, ডি বসে, অনির্দিষ্ট হলে কি বসে, এ অথবা এন বসে। কিন্তু প্যাসেজের ভিতরে কিভাবে নির্দিষ্ট আর কিভাবে অনির্দিষ্ট হয়, অর্থাৎ একটা নাউন সে কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, কিভাবে আমরা বুঝবো, কিভাবে বের করব, এই কথা কিন্তু আপনাকে কেউ বলেও নাই, কোনো বইয়ের মধ্যে কিন্তু লেখেও নাই। আমি আপনাকে সেই কথাটি বলতে চাই যে একটি নাউন আসলে নির্দিষ্ট কিনা আমরা কিভাবে সেটা বের করব। আমি আপনাকে জানাই দেই, একটা নাউন নির্দিষ্ট কি অনির্দিষ্ট এটা আমরা দুটি ধাপের মাধ্যমে নিশ্চিত হই। কয়টা ধাপ? দুইটা ধাপ। একটা নাউন নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট এটা বের করতে আমরা কয়টা ধাপে কাজ করি? জাস্ট দুইটা ধাপে। সো আমাকে অবশ্যই প্রত্যেকটা নাউন নিয়ে এই দুটি ধাপে কাজ করলেই আমরা নিশ্চিত হতে পারবো এই নাউনটি নির্দিষ্ট নাকি এই নাউনটি অনির্দিষ্ট। সো প্রথম ধাপটা কি? প্রথম ধাপটা আমরা যে নাউনটাকে নিয়ে কাজ করছি সেই নাউনটা এখন যেখানে আছে তার আগে প্যাসেজে কোথাও এই নাউনটা বলা হয়েছে কিনা, অথবা এই লাইনেরই আগের কোথাও এই নাউনটা বলা হয়েছে কিনা, আমাকে প্রথমে এইটা দেখে নিতে হবে। আমি আবারও বলছি, আমি যেখানে যে নাউনটি নিয়ে কাজ করছি সেই নাউনটির আগে এই নাউনটাই আরো একবার এসেছিল কিনা সেটা আমাকে দেখতে হবে প্রথম কাজ। যদি এসে যায় তখন আমরা দেখব এই নাউন মানে যেটা আমরা এখন পেয়েছি সেটা এবং আগে যেটা এসেছিল সেটা আসলে একই বিষয় বা বস্তুকে বোঝাচ্ছে কিনা। ধরি আমাদের এই পিরিয়ড শব্দটার আগে আরো একবার পিরিয়ড শব্দটা এসেছে, তখন আমাকে বের করতে হবে এই দুই পিরিয়ড বলতে একই পিরিয়ডকে বোঝাচ্ছে কিনা বা একটা পিরিয়ডকেই বোঝাচ্ছে কিনা। যদি একটা পিরিয়ডকেই বোঝায় তাহলে আমি নিশ্চিত যে দ্বিতীয় পিরিয়ডটা কিন্তু নির্দিষ্ট করে আগের পিরিয়ডটার কথাই বলছে, তখন আমরা দ্বিতীয় পিরিয়ডের জন্য এখানে ডি ব্যবহার করব। কিন্তু লক্ষ্য করেন এখানে যখন আমরা ম্যানস ফরমেটিভ পিরিয়ড পাচ্ছি তার আগে কোথাও এই পিরিয়ড কথাটি কিন্তু আসেনি, সুতরাং এটা কিন্তু অবশ্যই প্রথম ধাপে বলে দিল যে এটা আসলে নির্দিষ্ট নয়, এটা অনির্দিষ্ট।
এবার দ্বিতীয় ধাপে যাব। দ্বিতীয় ধাপটাও দেখতে হবে, দুই ধাপেই কাজটা করতে হবে, যে কোনো একটা করলে হবে না। দ্বিতীয় ধাপটা হলো ম্যানস ফরমেটিভ পিরিয়ড, এর বাংলা করতে হবে এবং করে দেখতে হবে এই জিনিসটা ওয়ান অ্যান্ড অনলি কিনা, মানে একমাত্র কিনা। অর্থাৎ এই ফরমেটিভ পিরিয়ড অর্থ হলো গঠনমূলক সময় বা গঠনের সময়। আমি যদি বাক্যটির বাংলা করি তাহলে দাঁড়াবে হচ্ছে চাইল্ডহুড অর বয়হুড, মানে শৈশবকাল যেটা, সেটা হয় মানুষের একটি গঠনমূলক সময় বা গঠনের সময়। অর্থাৎ আমাদের জীবনের একটা গঠন হওয়ার সময় হলো এটা। এখন লক্ষ্য করেন, আমাদের জীবনের গঠনের সময় যদি একটাই হয়, অর্থাৎ জীবনের একটা ধাপেই চাইল্ডহুডেই খালি এই ফরমেশন ঘটে, গঠন ঘটে, উৎপন্ন বা তৈরি হওয়া ঘটে, তাহলে আমরা বলবো যে এটি ওয়ান অ্যান্ড অনলি। তখন আমরা সেখানটায় কি দিব, দি দিব। আর যদি দেখি যে না, এটা আসলে জীবনে অনেকগুলো ক্ষেত্রে এরকম গঠন হয়, তখন আমরা বলবো যে এখানে আসলে অনেকগুলো পিরিয়ডে এই গঠনটা ঘটে, সো এটা হচ্ছে একটা গঠন। যেমন আমি যদি বলি, আপনারা যে স্টেজে আছেন সেখানে কি ফরমেশন চলতেছে, আপনাদের একাডেমিক ক্যারিয়ার। আমরা যে স্টেজে আছি এখানে কি ফরমেশন চলতেছে, এখানে চলতেছে হলো আমাদের কি, আমাদের প্রফেশনাল ক্যারিয়ার। তার মানে আমাদের জীবনের কিন্তু অনেকগুলি ফরমেটিভ পিরিয়ড আছে। একটা হলো আমাদের প্রথম জীবন, যখন আমরা ছাত্র হই না তার আগে, তখন আমরা হচ্ছে স্বাস্থ্যগতভাবে ফরমেশন চলতেছিল। তারপরে এসে কি হলো, এডুকেশনাল ফরমেশন হলো। তারপরে কি হলো, এখন এসে আমাদের পেশাগত বা অকুপেশনাল ফরমেশন চলছে। তার মানে মানুষের জীবনে কিন্তু অনেকগুলো ফরমেটিভ পিরিয়ড আছে, এক একটা এক এক রকমের ফরমেটিভ পিরিয়ড। চাইল্ডহুড হলো এই রকমের একটি ফরমেটিভ পিরিয়ড। তার মানে মানুষের জীবনে কিন্তু ফরমেটিভ পিরিয়ড অনলি একটা না, ওয়ান এন্ড অনলি না, একটা না। সুতরাং আমরা বলবো এখানটায় নির্দিষ্ট হয় নাই, সো আমাদের উত্তরটি হচ্ছে এ হবে। তার মানে নির্দিষ্ট হতো কখন, যখন জীবনের একটাই মাত্র ফরমেটিভ পিরিয়ড থাকতো, তখন আমরা এটাকে নির্দিষ্ট করে কি ব্যবহার করতাম, দি ব্যবহার করতাম। কিন্তু জীবনে তো ফরমেটিভ পিরিয়ড একটা না। আবার ফরমেটিভ পিরিয়ড নিয়ে আগেও কোথাও বলা হয় নাই, মানে প্যাসেজের আগের অংশে কোথাও বলা হয় নাই। সুতরাং আমরা এবার নিশ্চিত হয়েছি যে এই ফরমেটিভ পিরিয়ড বা ম্যানস ফরমেটিভ পিরিয়ড, এটা আসলে নির্দিষ্ট কোনো ফরমেটিভ পিরিয়ডকে বোঝাচ্ছে না। সেই কারণে আমরা এ বা এন ব্যবহার করতে পারি, কিন্তু যেহেতু ম্যান আছে তাই এম দেখে আমরা বললাম এখানে এন হবে না, এ হবে। এবার চলে আসি দ্বিতীয় লাইনে, ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ে শূন্যস্থান চাইল্ড। আবারও আমরা একই কাজ করব। প্রথমে ডিসিশন নিব এখানে কি আর্টিকেল হবে নাকি ক্রস হবে, তারপরে সিদ্ধান্ত নিব যদি আর্টিকেল হয় তাহলে কোনটা হবে, আর ক্রস হলে তো কথাই নাই, ক্রসটা বসাই দিব। এখন চলে আসি তাহলে কিভাবে করব এটা। লক্ষ্য করি, চাইল্ড শব্দটির বাংলা হলো শিশু, এটা আপনি জানেন, এবং সেই ক্ষেত্রে এর বহুবচন একটা আছে, সেটা হলো চিলড্রেন, সেটাও আপনি জানেন। তার মানে চিলড্রেন যেহেতু বহুবচন পাওয়া গেছে, তার মানে অবশ্যই চাইল্ডকে কি করা যায়, কাউন্ট করা যায় বা গণনা করা যায়। এখন কথা হলো, যদি গণনা করা যায় তাহলে অবশ্যই এটা কাউন্টেবল নাউন। একইভাবে আমি যদি বাংলা দিয়ে দেখতাম একটি শিশু, দুটি শিশু, আমি বাংলা দিয়ে বলতেই পারি। সুতরাং ঘোষণা করতেই পারি চাইল্ড শব্দটি একটি কাউন্টেবল নাউন, এবং দেখে বলতে পারি এটি আসলে সিঙ্গুলার ফর্মে আছে। তার মানে যেহেতু এটি কাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার, সুতরাং আমরা এবার ঘোষণা করলাম এখানে ক্রস হওয়ার কোনো সম্ভাবনা নেই, তার মানে আর্টিকেল হবে। এবং যেহেতু এই চাইল্ড কথাটার প্রথম অক্ষরটি সি, তার মানে সেখানে আসলে আমরা কি করতে পারি না, এন বসাতে পারি না। তার মানে আমাদের আরো একটি অপশন বাদ হয়ে গেল, এন। থাকলো বাকি দুইটা, একটা হলো এ এবং আরেকটা হলো ডি। এখন প্রশ্ন হলো এ হবে না ডি হবে, আগের মতোই বের করতে হবে, নির্দিষ্ট অনির্দিষ্ট। এবং কিভাবে বের করব, আমরা যদি এই বিষয়টা লক্ষ্য করি যে চাইল্ড শব্দটি প্যাসেজে আগে কোথাও এসেছে কিনা, এক পলক দেখলেই বুঝতে পারবো না, আসেনি। যেহেতু আসেনি তাহলে দুটি ধাপের একটি সম্পন্ন হয়ে গেছে। এবার দ্বিতীয় ধাপটা, সেটা হচ্ছে এই চাইল্ড আসলে ওয়ান অ্যান্ড অনলি কিনা। অর্থাৎ আমরা কি করব, আমরা আসলে বাক্যটি পড়ব, বাক্যে যে ইনফরমেশন দেওয়া হচ্ছে সেই ইনফরমেশনের উপরে ভিত্তি করে আমি বলবো যে আসলে শিশুটি একমাত্র শিশু কিনা। অর্থাৎ আমাদের টোটাল বাক্য পড়ে বুঝতে হবে এই শিশুটি ওয়ান অ্যান্ড অনলি বা একমাত্র কিনা। তো লক্ষ্য করেন আমি বাক্যটির বাংলা করছি, ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ে চাইল্ড রিসিভস, শিশু গ্রহণ করে, ট্রেনিং, শিশু প্রশিক্ষণ গ্রহণ করে, ফ্রম ইটস মাদার, ইহার মায়ের কাছ থেকে। তাহলে এই সময়ে, ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ে শিশু তার মায়ের কাছ থেকে কি গ্রহণ করে, প্রশিক্ষণ গ্রহণ করে।
তাহলে এই শিশু কি নির্দিষ্ট কোনো শিশু, নির্দিষ্ট একজন শিশু, চাইল্ড যেহেতু একজন তাহলে নির্দিষ্ট একজন শিশু না ভাই, এই ঘটনা তো যে কোনো শিশুর ক্ষেত্রে ঘটে যে এই বয়সে চাইল্ডহুড বা বয়হুড বয়সে শিশু কি করে, তার মায়ের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করে। সুতরাং আমরা বলতেই পারি যে এই চাইল্ড কিন্তু নির্দিষ্ট মানে ওয়ান অ্যান্ড অনলি একজন না। একইভাবে চাইল্ডের কথা আগেও মানে প্যাসেজে আগেও কোথাও বলা হয়নি। এই দুটা বিষয় মিলায়ে বললাম যে আসলে চাইল্ডটি নির্দিষ্ট হলো না। তাহলে এখানে কে বসবে? এখানে এ বসবে। আমরা দ্বিতীয়টার উত্তরে পেরে গেলাম, এটাও এ। তার মানে প্রথমটাও এ হলো, দ্বিতীয়টাও এ হলো। লক্ষ্য করেন আর্টিকেল সলভ করার সিস্টেম কিন্তু একটাই, আমি আপনাকে সিস্টেম শেখাচ্ছি, রুল না। আমরা এবার তৃতীয় শূন্যস্থানে যাচ্ছি, সি নাম্বার। এবার দেখেন শূন্যস্থানের পরে মাদার্স টেন্ডার হার্ট অনেক বড় অংশ আছে। প্রথমত আমি একটু আগেই বলেছিলাম পসেসিভ গুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে এটা হলো অ্যাডজেক্টিভ। টেন্ডার শব্দটা আপনারা শুনেছেন কিনা এটা আমি জানি না। টেন্ডার শব্দটার অর্থ হলো কচি অথবা কোমল, তাহলে এটা হলো একটা অ্যাডজেক্টিভ। তো এখন যেহেতু মাদার্স শব্দটা পসেসিভ তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ। আবার যদি আমি বলি টেন্ডার শব্দটা, টেন্ডার শব্দটা হলো আমাদের টেন্ডারের বাংলা হলো কচি বা কোমল, তাহলে সেটাও হলো আমাদের অ্যাডজেক্টিভ। এবার তাহলে নাউন কোনটা? নাউন হলো তাহলে হার্ট নামের এই শব্দটা। সো আমরা কিন্তু এখানে কি পেয়ে গেলাম? নাউনটা পেয়ে গেলাম। আমরা জানি নাউনই কিন্তু আসলে বলে দেয় যে এখানে কি হবে, আর্টিকেল হবে নাকি হবে না। সো এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই নাউনটা হার্ট মানে হৃদয়, এটা কি গণনা করা যায় কিনা, এটা কাউন্টেবল কিনা নাকি আনকাউন্টেবল সেটা আগে বিবেচনা করব। এখন আমি যদি এইভাবে বলি যে আমরা হৃদয় শব্দটিকে, হার্ট মানে হৃদয়, সো আমরা যদি এটাকে বাংলা দিয়ে চিন্তা করি একটা হৃদয়। টেন্ডারটাকে, টেন্ডারটা হলো অ্যাডজেক্টিভ, কোমল বা কচি। যাই হোক আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে হার্ট, হার্টকে যদি বাংলা করে হৃদয়, তাহলে একটা হৃদয়, দুইটা হৃদয়। আমরা কিন্তু মাঝে মাঝে এভাবে বলি আর কি, আমার একটা হৃদয় আছে। কেমন হৃদয়? কোমল হৃদয়। আমার একটা ভালো হৃদয় আছে, মানে মন আছে আর কি। সো এই ধরনের কথা কিন্তু রোমান্টিক ভাবে আমরা নিজেরাও বলে থাকি। তাহলে সেই ক্ষেত্রে বিষয়টা কি দাঁড়াচ্ছে? হার্ট হলো একটি কাউন্টেবল নাউন। আর হার্ট যদি কাউন্টেবল নাউন হয় তার মানে এখানেও কিন্তু একটি আর্টিকেল বসাতেই হবে, যেহেতু হার্টটি সিঙ্গুলার ফর্মে আছে। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে এখন আমরা এখানে দেখব যে মাদার্স টেন্ডার হার্ট, মায়ের কোমল হৃদয়, মায়ের কচি হৃদয়, বা আসলে কচি শুনতে খারাপ লাগছে, মায়ের কোমল হৃদয় অলওয়েজ সর্বদাই লুকস মানে কি, লুক টু মানে তাকিয়ে থাকা, চেয়ে থাকে। কোন দিকে চেয়ে থাকে? চেয়ে থাকে হচ্ছে শূন্যস্থান দিয়ে ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েলবিং। ওয়েলফেয়ার মানে হচ্ছে মঙ্গল, আর ওয়েলবিং মানে হচ্ছে সুস্থতা, মঙ্গল এবং সুস্থতা অফ চাইল্ড মানে শিশুর, অর্থাৎ শিশুর সুস্থতা এবং মঙ্গলের দিকে এক মায়ের কোমল হৃদয় সব সময় চেয়ে থাকে। সো বিষয়টা হলো এইরকমের। আচ্ছা, আমরা তাহলে এখানে মায়ের এই কচি হৃদয় আমরা দেখবো, এই যে মায়ের কচি হৃদয় এটা আসলে আগে কোথাও বলা হয়েছে কিনা। না ভাই, এই প্যাসেজে আগে কোথাও এটা আসেনি। তারপরে আমি যদি বলি যে এখানে এই মায়ের কচি হৃদয় আসলে ওয়ান অ্যান্ড অনলি কিনা, একটাই কিনা। না ভাই, যে কোনো মায়ের কোমল হৃদয়, যে কোনো মায়ের কোমল হৃদয় কিন্তু কি করে? লুকস টু ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েলবিং, অর্থাৎ সন্তানের সুস্থতা এবং কি মঙ্গলের দিকে সে কি করে? চেয়ে থাকে, মঙ্গল প্রার্থনা করে, এরকম অর্থ দিচ্ছে এখানটায়। সো আমরা বুঝে ফেললাম যে আসলে এখানে এটাও কিন্তু নির্দিষ্ট করে কোনো কিছু বলছে না। সো আমরা এখানটা আসলে এ ব্যবহার করব। এ মাদার্স টেন্ডার হার্ট, একজন মায়ের কোমল, মায়ের কোমল একটি হৃদয় সব সময় কি করে? প্রত্যাশা করে সন্তানের মঙ্গল এবং সুস্থতা প্রত্যাশা করে। নরমালি লুক টু মানে চেয়ে থাকা, মা চেয়ে থাকে মানে কি? মায়ের সন্তানের সুস্থতার দিকে মা চেয়ে থাকে, তার মানে কি? সন্তানের সুস্থতা কামনা করে। সো আমি আসলে এটাকে ফ্রেজ হিসেবে মিনিং করতে চাই নাই, ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করতে চেয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। সো যাই হোক, কারণ অনেক সময় আমরা ফ্রেজটা জানবো না, অনেক সময় ফ্রেজের মিনিং জানবো না, তারপরে ওয়ার্ড মিনিং দিয়েও যে কাজটা করা যায় আমি সেটাই আপনাকে বোঝাতে চেয়েছিলাম। যাই হোক, আমরা যদি এখন এখানে চলে আসি, লক্ষ্য করেন এই জায়গাটায় আমরা যদি দেখি, তাহলে এখন আমরা এ মাদার্স টেন্ডার হার্ট পেলাম। দেখেন এটা সবাই বুঝতে পেরেছেন কি না? আরেকবার বলি, মাদার্স টেন্ডার হার্ট, মায়ের কোমল হৃদয় অলওয়েজ লুকস টু সবসময় প্রত্যাশা করে, সবসময় চেয়ে থাকে সন্তানের মঙ্গল এবং সুস্থতার দিকে। সো এখানে মায়ের কোমল হৃদয়, মাদার্স টেন্ডার হার্ট, এই কথাটা কিন্তু প্যাসেজে আগে কোথাও বলা হয়নি। আমি কিন্তু দেখতেছি এটা নির্দিষ্ট কিনা, আগে কোথাও বলা হয়নি। একইভাবে মায়ের কোমল হৃদয় যে সন্তানের মঙ্গল
প্রত্যাশা করে, এটা কি নির্দিষ্ট কোনো মায়ের হৃদয়? না ভাই, এটা যে কোনো মায়ের হৃদয়। সুতরাং আমরা বুঝে ফেলেছি এটা কিন্তু নির্দিষ্ট না। নির্দিষ্ট না হলে আমাদের হাতে অপশন আর কয়টা আছে? একটা, সেটা হলো এ। আমরা সেই জন্য এ দিয়েছি, কারণ আমরা তো 4টা অপশন নিয়ে কাজ করছি। প্রথমে দেখলাম হার্ট হলো কাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার, তার মানে ক্রস হবে না। তারপরে দেখলাম মাদার্সের এমটা হলো কনসোনেন্ট, তাই আমরা এখানে এনটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে আমার হাতে দুটি অপশন ছিল, একটা ডি হবে না এ হবে। তাহলে ডি হবে না, তার কারণ নির্দিষ্ট হওয়ার দুটি ধাপেই এটা ব্যর্থ হয়েছে, প্যাসেজে আগে কোথাও আসেনি। আবার এটা একমাত্র না, একটা মাত্র মায়ের ক্ষেত্রে ঘটে, বিষয়টা এমনও না, তার মানে দুটি ধাপেই সে ব্যর্থ। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা বললাম মাদার্স টেন্ডার হার্ট এটা নির্দিষ্ট নয়। এইভাবে আমরা আসলে বিষয়টা করি। এবার চলে আসি ডি নাম্বার অপশনে। এই ডি নাম্বার বিষয়টি আপনাকে একটু ক্লিয়ার করে শিখতে হবে। সেটা হচ্ছে অফের নিয়ম। আপনি যদি বিগত বছরের মানে 2019 সালের বোর্ড পরীক্ষার সবগুলি বোর্ডের প্রশ্ন দেখেন, কোন কোন বোর্ডে 3টা, কোন কোন বোর্ডে 2টা, আবার 2-1টা বোর্ডে 1টা, এমন এমন কোশ্চেন ছিল যেটা এই রুলের উপরে পড়েছে, মানে অফের রুলের উপরে। সো আমরা এই অফের রুলটা দেখব। আচ্ছা, এখানে কি মাদার্স সিঙ্গেল কিনা? ইয়েস, মাদার্স এখানে সিঙ্গেল। মা তো একজন, অর্থাৎ মায়ের সাথে অ্যাপোস্ট্রফি এস, মানে মায়ের। আপনি যদি বলতে চান মায়েদের, তখন হচ্ছে অ্যাপোস্ট্রফিটা হবে এস এর পরে। আমার এইটা ভাই এইচএসসি লেভেলে আমাদের লাগে না, সেই কারণে আমি এই কথাগুলো বলছি না। এই বিষয়গুলো পসেসিভ কেমনে তৈরি করা হয়, পসেসিভ ফরমেশন, এটা আমাদের ভার্সিটি অ্যাডমিশনের বিষয়। গত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই পসেসিভ ফরমেশন নিয়ে একটা প্রশ্ন এসেছিল। সো সেই কারণে এগুলো ভার্সিটি অ্যাডমিশনের ব্যাচগুলোতে পড়ানো হয়। আপাতত এইচএসসি তে এর কোনো প্রয়োজন নেই। সো অনুগ্রহ করে এই অপ্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসলে আমাদের এইচএসসি পড়াটা কিন্তু ব্যাহত হবে। আমার উদ্দেশ্য হলো সুদীর্ঘ 6 মাস যেহেতু আপনারা পড়াশোনার বাইরে, আমি যদি টোটাল সিলেবাসটা একবার আপনার সামনে দিতে পারি, তাহলে আপনারাই কিন্তু পরীক্ষার হলে ভালো করবেন, সেই লক্ষ্যটা আমি সামনে রেখেছি। সো আমরা এখন চলে যেতে চাই অফের নিয়মটাতে। সো অফের নিয়মটা যদি আমরা একটু দেখি, অফের নিয়মটা কি? অফের নিয়মটা হলো যদি কোনো নাউন, আমি অফের নিয়ম বলতেছি, যদি কোনো নাউন এর পরে অফ থাকে, সাধারণভাবে অফ, তবে সেটা অফ না হয়ে অন্য প্রিপজিশনও হতে পারে। অর্থাৎ সেটা অফ না হয়ে কি হতে পারে? অন্য প্রিপজিশনও। তবে বেশিরভাগ সময় আমরা অফ পাবো। এই নাউনের পরে যদি অফ থাকে, তখন আমরা ঘোষণা করতে পারি এই নাউনটার আগে দি হওয়ার সম্ভাবনা 99%। দি হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 99%। আমি আবারও বলতেছি, কোন নাউন বলতে এটা হতে পারে কাউন্টেবল নাউন, এটা হতে পারে আনকাউন্টেবল নাউন, এটা হতে পারে কাউন্টেবল নাউনের সিঙ্গুলার ফর্ম, এটা হতে পারে কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম। যেটাই হোক না কেন, নাউনের পরে যদি অফ আসে, সেই নাউনের পূর্বে দি হওয়ার সম্ভাবনা 99%। আমি কিন্তু 100% বলি নাই ভাই, 99%। তার মানে এখানে 1% ভেজাল আছে। তাহলে আমি যদি এই 1% ভেজালকে সমাধান করে ফেলতে পারি, তাহলে আমরা এই রুলটি পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখন টার্গেট হলো 1% শেখা। সো আমরা যে কাজটি করব, এটাকে ভেঙে ফেলবো, এই নাউনটাকে আসলে ভাঙবো। আমি প্রথমে চলে আসি, এই নাউনটা যদি আনকাউন্টেবল নাউন হয়, কোন নাউন হয়? আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের পরে যদি অফ আসে, অফ না এসে যদি অন্য প্রিপজিশনও আসে, তবে অন্য প্রিপজিশন বেশিরভাগ ক্ষেত্রেই আসে না, খুবই কম ব্যবহার হয়, বেশিরভাগ ক্ষেত্রেই অফ ব্যবহার হয়। যদি এমন হয় আনকাউন্টেবল নাউনের পরে অফ, তখন আমরা বলবো এখানটায় অবশ্যই কি হবে? দি হবে, এবং দি হওয়ার সম্ভাবনা এখন 100%। অর্থাৎ এই ক্ষেত্রে দি হওয়ার সম্ভাবনা 100%। কখন? যখন আনকাউন্টেবল নাউনের পরে কি আসে? অফ আসে, তখন। আনকাউন্টেবল নাউনের পরে অফ আসলে দি হওয়ার সম্ভাবনা কি বলেছি? দি হওয়ার সম্ভাবনা 100%। আশা করি এই কথাটা সবাই বুঝতে পেরেছেন। এখন আমি যদি একটা এক্সাম্পল দেখি এভাবে, শূন্যস্থান ওয়াটার অফ দি গ্লাস। আমি পুরো বাক্যটি লিখছি না, জাস্ট এইটুকু হলে আমার চলবে। দেখেন এখানে ওয়াটার শব্দটি একটি আনকাউন্টেবল নাউন। ওয়াটার একটি কি নাউন? ওয়াটার শব্দটি একটি আনকাউন্টেবল নাউন।
কিন্তু আনকাউন্টেবল নাউনের পরে যখন অফ চলে আসলো তখন আমি 100% নিশ্চিত যে এখানে কিন্তু দি দেওয়াই লাগবে। সো তখন আমি এখানে দি লিখবো এবং পরীক্ষার হলেই মোটামুটি নিশ্চিত যে সবকিছু উল্টাপাল্টা হয়ে গেলেও আমার এখানে আর্টিকেলের 0.5 কিন্তু আমি পেয়ে গেছি, এখানে ভুল হওয়ার কোনো সুযোগ নেই। বাট আপনি যদি বইয়ের কথা বা অন্য কোনো রুল পড়ে থাকেন, দেখেন আপনি এরকম পড়েছেন যে আনকাউন্টেবল নাউনের পূর্বে আসলে আর্টিকেলে বসবে না, এখানে কিন্তু বসে পড়েছে। আরো শিখেছেন প্লুরালের পূর্বে আর্টিকেল বসবে না, এখানেও বসবে, আমি দেখাবো প্লুরালের পূর্বেও বসবে। দ্বিতীয় বিষয়টা বলি, এবার চলে আসবো শূন্যস্থানের পরে কাউন্টেবল নাউন আছে। এই কাউন্টেবল নাউন কিন্তু আবার দুইটা ভাবে থাকতে পারে, একটা হলো সিঙ্গুলার, একটা হলো প্লুরাল। আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না, কিন্তু কাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায়। তাহলে কাউন্টেবল নাউনটা দুই ভাবে থাকতে পারে, একটা হলো সিঙ্গুলার আর একটা হলো প্লুরাল। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে দেখি, যদি কাউন্টেবল নাউনটা সিঙ্গুলার ফর্মে থাকে, সিঙ্গুলার, এবং তারপরে যদি অফ আসে অথবা অন্য কোনো প্রিপজিশন আসে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা আবারও বলতেছি, এবার যদি কাউন্টেবল নাউন হয় এবং সেটা যদি সিঙ্গুলার ফর্মে থাকে এবং তারপরে অফ আসে, তখন আমি আসলে কি করব? এবার চলে আসি কি করব সেটা আমি একটু বলি। সেটা এই ক্ষেত্রে কিন্তু আমরা বলে ফেলতে পারবো না যে এখানে অবশ্যই দি হবে, এই কথা বলতে পারবো না। কেন বলতে পারবো না? তার কারণ কাউন্টেবল নাউনটা সিঙ্গুলার না প্লুরাল, এটার পাশাপাশি আমাকে আরো অনেকগুলো বিষয় দেখে ডিসাইড করতে হবে যে আসলে এখানটায় দি হবে কি হবে না। সো এখানে দি হবে অথবা এ বা এনও হতে পারে। এটা বের করার জন্য আমরা কিন্তু কি করব? আমরা সেই আগের মতো করে বের করব যে এই নাউনটি আসলে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট। আশা করি আমি কথাটা বোঝাতে পেরেছি। আমি কিন্তু আগেই শিখেছিলাম নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট এটা বের করার দুটি ধাপ আছে। কয়টা ধাপ আছে? দুইটা ধাপ। নাম্বার ওয়ান যে ধাপটা সেটা হচ্ছে এই কথাটি আগে কোথাও বলা হয়েছে কিনা। নাম্বার টু যে ধাপটা সেটা হচ্ছে এই জিনিসটা একমাত্র কিনা। সো এই দুই ধাপে আমরা কাজটা করব, নির্দিষ্ট কিনা। সো যদি এরকম থাকে, এরকম যদি কোনো একটি নাউন থাকে সিঙ্গুলার ফর্মে, তাহলে জাস্ট আমরা বের করে নিব যে এই নাউনটি নির্দিষ্ট কিনা। নির্দিষ্ট হলে দি হবে, না হলে কিন্তু এ অথবা এন হবে। কিন্তু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে নির্দিষ্ট অনির্দিষ্ট দেখবই না। যদি আনকাউন্টেবল নাউনের পরে অফ থাকে, তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে কি হবে? দি হবে, একেবারে শতভাগ শিওর বিষয়টা। এবার আমি যদি একটা এক্সাম্পল দেই, দ্বিতীয়টার একটা এক্সাম্পল দেই, আপনারা এই এক্সাম্পলটি দেখেছেন, এরকম এক্সাম্পল দেখেছেন, সেটা আমি বলি রবার্ট ব্রুশ ওয়াজ শূন্যস্থান কিং, অথবা যদি আমি এখানে ফেমাস কিংও বলি সমস্যা নেই, ফেমাস কিং যেটাই বলি না কেন, কিং অথবা ফেমাস কিং অফ স্কটল্যান্ড। আবার আমি যদি বলি ড্যাশ ন্যাশনাল পোয়েট অফ, আমি বাংলাদেশকে সংক্ষেপে লিখলাম, তবে আপনারা কখনোই পরীক্ষার খাতায় প্যাসেজ বা কম্পোজিশন লেখার সময় বাংলাদেশকে এইভাবে সংক্ষেপে লিখবেন না। সো ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ ইজ, আমি কাজী নজরুল ইসলাম কথাটা লিখলাম না। এই দুটি বাক্যে আমরা এখন আর্টিকেল বসাতে চাই। প্রথম বাক্যটি লক্ষ্য করেন, নাউনটা হলো কিং অথবা ফেমাস কিং, আমি যেটাই বলি না কেন। দ্বিতীয় বাক্যটায় নাউন হলো ন্যাশনাল পোয়েট, সো বা পোয়েট যেটাই বলি না কেন। সো আমাদের এখন কথা হলো দুই বাক্য পড়ে আমরা বুঝবো যে কোথায় কি ব্যবহার করতে হবে। সো প্রথমে কিং কিন্তু ভাই কাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার, একইভাবে পোয়েট শব্দটা, পোয়েট এটাও কিন্তু কাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার। তাহলে কিংও কাউন্টেবল নাউন সিঙ্গুলার, পোয়েটও কিন্তু কাউন্টেবল নাউন সিঙ্গুলার। তার মানে আমরা নিশ্চিত না এবার যে এখানে অবশ্যই দি হবে, এটা নিশ্চিত না। নিশ্চিত হওয়ার বিষয়টা আমরা করব। এবার কিভাবে করব আমরা দেখব। এটার নাম কি? রবার্ট ব্রুশ ছিলেন ফেমাস কিং অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের বিখ্যাত কি বলে রাজা ছিলেন। এখন এই যে নাউনটা হলো কিং, স্কটল্যান্ডের কিং, এই কিং স্কটল্যান্ডের কিং ওয়ান এন্ড অনলি কিনা, তার মানে স্কটল্যান্ডের রাজা কি একজনই কিনা। ভাই স্কটল্যান্ডের ইতিহাসে কি আর কোনো রাজা ছিল না? লক্ষ্য করি যখন রবার্ট ব্রুশ পরাজিত হয়ে গেল তখনই কিন্তু আরেকজন রাজা সেখানে চলে এসেছিল। তার মানে স্কটল্যান্ডের ইতিহাসে কিন্তু আরো রাজা ছিল। হয়তো আমরা গল্প পড়ার সময় বা কাহিনী শেখার সময় হয়তো অন্য কোনো রাজার নাম শুনিও নাই, বাট স্কটল্যান্ডের ইতিহাস যদি দেখা যায় বা স্কটল্যান্ডে যদি কেউ নাগরিক থাকে তারা কিন্তু জানে যে এই স্কটল্যান্ডের ইতিহাসে আরো অনেক রাজা ছিলেন। সো এই রাজা কিন্তু একমাত্র না, ওয়ান অ্যান্ড অনলি না। এই রাজা কিন্তু ভাই অনেকের ভিতরে একজন, ওয়ান অ্যান্ড অনলি না।
তাহলে আমরা বলবো এই ক্ষেত্রে কি হবে, এ হবে। অর্থাৎ রবার্ট ব্রুশ ওয়াজ এ ফেমাস কিং অফ স্কটল্যান্ড, রবার্ট ব্রুশ ছিলেন স্কটল্যান্ডের একজন বিখ্যাত রাজা। আবার দ্বিতীয় বাক্যটা লক্ষ্য করেন, ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ ইজ কাজী নজরুল ইসলাম। এখন দেখেন এখানে আমি এ দিব নাকি ডি দিব, এটা হলো প্রশ্ন। বাংলাদেশের জাতীয় কবি একজনই কিনা, বাংলাদেশের জাতীয় কবি একজনই নাকি বাংলাদেশের জাতীয় কবি দুইজন? হতেই পারে কোন দেশে হয়তো বা জাতীয় কবি দুইজন ছিলেন, হতেই পারে। অথবা যদি বলি ড্যাশ রেবেল পোয়েট অফ বাংলা লিটারেচার ইজ কাজী নজরুল ইসলাম, যে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি হলো কাজী নজরুল ইসলাম, যেটাই বলি না কেন সেই ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে এই বিদ্রোহী কবি অথবা জাতীয় কবি একজনই কিনা। হ্যাঁ একজনই, তাহলে আমরা বলবো এটা নির্দিষ্ট, তাহলে আমরা কি দিব, ডি দিব। এখন যদি এরকম হতো, ধরি আমি আবারও বলি এটা ধরি, যদি বাংলাদেশের জাতীয় কবি দুইজন হয় ধরি, তখন কি হবে? তখন আমরা বলবো যে এ ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, বাংলাদেশের একজন জাতীয় কবি হলেন নজরুল। আর যদি একজনই জাতীয় কবি থাকে তাহলে কিন্তু আমরা এ দিব না, তখন কি দিব, দি ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ ইজ কাজী নজরুল ইসলাম। লক্ষ্য করেন বিষয়টি সবাই ক্লিয়ার হয়েছেন কি না? আমরা কিন্তু অফেন নিয়ম শিখছি এবং এই নিয়মগুলো সম্ভবত কোনো বইয়ে লেখা নেই অথবা আপনারা আগেও শেখেননি। সো এখন চলে আসি এরপরে, যদি এরকম হয় যে শূন্যস্থানের পরে নাউনটি কাউন্টেবল নাউন এবং সেটা কোন ফর্মে, প্লুরাল ফর্মে, কাউন্টেবল এবং প্লুরাল ফর্মে আছে, তারপরে অফ আছে, তখন কি হবে? তখন কিন্তু ওয়ান এন্ড অনলি হওয়ার কোনো সুযোগ নেই, তার কারণ এটা তো প্লুরাল, এটা ওয়ান এন্ড অনলি, ওয়ান হবে কেমনে, এটা তো প্লুরাল। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে এই নাউনটি নির্দিষ্ট কিনা। আবারও সে আগের মতোই, এই নাউনটি নির্দিষ্ট কিনা, যদি নির্দিষ্ট হয় তাহলে আমরা এখানে ডি বসাবো, আর যদি নির্দিষ্ট না হয় তাহলে আমরা ক্রস দিব। তবে মনে রাখবেন এমন যদি হয়, প্লুরাল যদি থাকে কোনো অফের পূর্বে, তাহলে সেই ক্ষেত্রে এখানে দিটাই হয়, প্রায় 99.99 ক্ষেত্রে দি হয়। সো আপনারা যদি মুখস্থ করে আন্দাজও মেরে ফেলেন, যেহেতু নাউনটা প্লুরাল আছে আমি দি লিখে ফেললাম, দেখবেন যে উত্তরটি হয়ে গেছে। সো এই হচ্ছে আমাদের অফের নিয়মটা। আমরা এখন কোশ্চেনটায় ফিরে যাব, সেই কোশ্চেনটা দেখবো ভাই আর্টিকেলের ক্লাস কি একটি হবে না, আর্টিকেলের ক্লাস দুটি হবে আজকে এবং কালকে, তারপরে আরো দুটি ক্লাস হবে প্রিপজিশনের। এবং প্রিপজিশনের ক্লাস আমি বলি যেভাবে আজকে আর্টিকেলের প্যাসেজ আমরা ধরে ধরে শিখছি, প্রিপজিশনটাও দেখাবো এবং তখন দেখবেন যে প্রিপজিশন কিভাবে অল্প মুখস্থ করে কাজ করা যায়। আপনারা যে কাজটি করেছেন অ্যাডভান্স, নবদূত, পাঞ্জেরি, বিভিন্ন রকমের বই থেকে আর্টিকেল মানে প্রিপজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ঝাড়া মুখস্থ করেছেন, আমি আপনাকে দেখাবো আসলে অতগুলো মুখস্থ করা লাগে না, এর অর্ধেক বা কিছু অংশ মুখস্থ করলেই কিন্তু আমাদের কাজ হয়ে যেত। সো এটা আমি আপনাকে মূল কোশ্চেন সলভ করার সময় দেখাবো। বোর্ড কোশ্চেন একটা না অনেকগুলো বোর্ড কোশ্চেন নিয়ে আমরা কাজ করব, কমপক্ষে 4টা বা 8টা কোশ্চেন সলভ করব, তখন দেখবেন যে আর্টিকেলের মতোই প্রিপজিশনও কিন্তু অনেক সহজ টপিকস, বাট আমরা এটাকে ভয় পাই, আমরা এটাকে কঠিন বলে মনে করি। আমরা এবার কোশ্চেনটা ফিরে যেতে চাই, যে কোশ্চেন সলভ করছিলাম, এবার দেখি ওখানে কি ঘটনা ঘটেছে। ওকে, আমরা কোশ্চেনে ফিরে আসলাম। এবার লক্ষ্য করেন এখানে অফটা আছে, এখানে সেই অফ আছে, অফের আগে দুটি ওয়ার্ড, একটি হলো ওয়েলফেয়ার, একটি হলো ওয়েল বিং। তাহলে আমি এটার বাংলা বলেছিলাম, ওয়েলফেয়ারের বাংলা বলেছিলাম হচ্ছে মঙ্গল, আর ওয়েল বিং এর বাংলা বলেছিলাম সুস্থতা। এবার আপনারা আমাকে বলেন এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাউন? দ্রুত বলবেন, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাউন? ভাইয়া ফার্স্ট পেপারেরও ক্লাস নেবেন কিনা? আফসানা আল আইভি ফার্স্ট পেপারের ক্লাসও নিব ভাই, ওয়েট করেন। ফার্স্ট পেপারের ক্লাসে এভাবেই শিখবেন, বুঝবেন, কোনো কোশ্চেনে আশা করি সমস্যা থাকবে না। ওকে 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 ঠিক আছে, আর অনেকে যুক্ত হচ্ছে। এবার আমি আপনাকে বলি, ইয়েস এখানে ওয়েলফেয়ার শব্দটি আনকাউন্টেবল নাউন, ওয়েল বিং শব্দটি আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউনের পরে কি আছে? অফ আছে। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে অবশ্যই অবশ্যই কি হবে? ডি হবে। সো আমরা এখানটায় কি দিব? ডি দিব। অর্থাৎ আমরা দিয়ে ফেললাম লুকস টু দি ওয়েলফেয়ার এন্ড ওয়েল বিং অফ, এবার চাইল্ড দিয়ে কাজ করব। লক্ষ্য করেন এটা বুঝতে পারছি কিনা? সো আমরা চলে আসি এবার এই চাইল্ডের কথায়। এখানে পরবর্তী ই নাম্বার কোশ্চেন চাইল্ড। এবার আপনারা আমাকে একটু বলবেন, ই নাম্বার অপশনটা আপনারা বলবেন, চাইল্ড যে শব্দটি আছে, এই চাইল্ড শব্দটি প্যাসেজে আগে কোথাও বলা হয়েছে কি না একটু আমাকে বলতে হবে। চাইল্ড শব্দটি আগে কোথাও বলা হয়েছে কিনা, যদি বলা হয় আগে যেখানে চাইল্ড বলা হয়েছে, যে চাইল্ডের কথা বলা হলো আর এখন যে চাইল্ডের কথা বলা হচ্ছে, এই দুই চাইল্ড আসলে একই কিনা,
একই চাইল্ড কিনা। যদি একই হয় তাহলে দ্বিতীয় চাইল্ডের পূর্বে দি বসবে, নির্দিষ্ট হয়ে গেল। যদি একই না হয় তখন আমরা আবার দেখব যে এটা ওয়ান অ্যান্ড অনলি কিনা। সো আশা করি বুঝতে পারছি যে আগে উল্লেখ থাকলেই কিন্তু নির্দিষ্ট হয় না ভাই, আগে উল্লেখ থাকলে সেটাকে নিয়ে অ্যাকশনে নামতে হবে। দ্বিতীয় যে লাইনটা বিতে যেখানে বলা হয়েছিল ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ে এ চাইল্ড রিসিভস, যে কোনো একজন শিশু, যে কোনো শিশুই আসলে কি করে, রিসিভ করে, গ্রহণ করে প্রশিক্ষণ ফ্রম ইটস মাদার, এর মায়ের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করে, যে কোনো শিশুর কথা। আর এই লাইনে যেটা বলা হচ্ছে, একজন মা অনির্দিষ্ট ভাবে যে কোনো মায়ের কোমল হৃদয়, যে কোনো মায়ের কোমল হৃদয় প্রত্যাশা করে সন্তানের কি উন্নতি এবং দুঃখিত সন্তানের মঙ্গল এবং হচ্ছে সুস্থতা। তাহলে সেই ক্ষেত্রে এই যে সন্তানের, এই সন্তান কি ভাই নির্দিষ্ট, এই সন্তান কি ভাই নির্দিষ্ট একজন সন্তান? যদি মা একজন হয়ে থাকে এরপরও কিন্তু সন্তান নির্দিষ্ট হয় না, তার কারণ একজন মায়ের কিন্তু একাধিক সন্তানও থাকতে পারে। সো সেই কারণে আমরা বলতে পারি এই চাইল্ড কিন্তু এখানেও নির্দিষ্ট না। যেহেতু নির্দিষ্ট না, তাহলে আমরা এখানে এ বসাই ফেলতে পারি। লক্ষ্য করেন আমি কিন্তু আগের ধাপগুলো করি নাই, কারণ আমরা আগে একবার করেছি চাইল্ড হচ্ছে একটি কাউন্টেবল নাউন সিঙ্গুলার, সুতরাং ক্রস হবে না। চাইল্ডের প্রথম লেটারটা হলো সি, তাহলে সেখানে এন হবে না, তাহলে সেখানে এ হবে বা দি হবে, এই কাজগুলো করি নাই। ডাইরেক্ট কিন্তু এ হবে না দি হবে, ওখানে অ্যাকশন শুরু করে দিয়েছি। এবার আমি যদি সামনের দিকে যাই, ইফ ইফ ডিউরিং দিস পিরিয়ড, যদি এই সময়টায়, দিস পিরিয়ড শূন্যস্থান মাদার, তাহলে আমরা এবার মাদার শব্দটি পেলাম। এখন কথা হলো, যেহেতু আমি মাদার শব্দটি পেলাম, তাহলে এখন প্রশ্ন হলো এই মাদার কথাটি আগে কোথাও এসেছে কিনা। আমি একটু বলে রাখি, মাদার কিন্তু কাউন্টেবল এবং সিঙ্গুলার, তার মানে এখানে অবশ্যই আর্টিকেলে বসবে, ক্রস হবে না। এখন ক্রস যদি না হয় তাহলে আর্টিকেল এ এন্ড দি এর মধ্যে তিনটা হবে, আর মাদার শব্দটির প্রথম লেটারটি যেহেতু এম, তার মানে এখানে অবশ্যই কি হবে না, এন হবে না, তাহলে এ হবে অথবা দি হবে। আর এটা বের করার জন্য আমাকে নির্দিষ্ট না অনির্দিষ্ট দেখতে হবে, ভালো করে পড়লে আপনারা এমনি বুঝতে পারবেন। নাম্বার ওয়ান, এই মাদারের কথাটা আগে কোথাও বলা হয়নি, সুতরাং এটা প্রথম ধাপে অনির্দিষ্ট। দ্বিতীয় ধাপটা হলো কি, দ্বিতীয় ধাপটা হলো যে এই মা কি ওয়ান এন্ড অনলি মা কিনা। লক্ষ্য করেন এখানে বলা হচ্ছে মা চেষ্টা করেন টু ব্রিং আপ, লক্ষ্য করেন ব্রিং এবং আপ, ব্রিং আপ মানে গড়ে তোলা, এটা একটা ফ্রেজ। চাইল্ড সন্তানকে গড়ে তুলতে চেষ্টা করেন কেয়ারফুলি, সতর্কভাবে, তার মানে মা সন্তানকে সতর্কভাবে গড়ে তুলতে চেষ্টা করেন। এটা কি নির্দিষ্ট একটা মা নাকি? না ভাই, এটা যে কোনো মায়ের জন্যই প্রযোজ্য, অর্থাৎ অনির্দিষ্ট ভাবে যে কোনো একজন মায়ের জন্য কথাটি প্রযোজ্য। এমন হলে আমরা সেখানে কি করি, এমন হলে আমরা সেখানটায় কি ব্যবহার করি, এ বা এন। মাদারের কারণে তো এন হচ্ছে না, তাই আমরা আবারও এ দিলাম। তাহলে এ মাদার ট্রাইজ টু ব্রিং, ব্রিং আমি চাইল্ডের ক্ষেত্রে এখন বসাবো কিছু একটা, আপ কেয়ারফুলি, তাহলে সন্তানকে গড়ে তুলতে চেষ্টা করেন। এখন এই যে চাইল্ডের কথা আসলো, লক্ষ্য করেন এই চাইল্ডের কথা আগের বাক্যে একবার এসেছে, আবার ওই দ্বিতীয় বাক্যেও একবার এসেছে, অর্থাৎ অনেকবার এসেছে। এখন আমাকে দেখতে হবে আগে উল্লেখিত যে চাইল্ড গুলো ছিল, যে চাইল্ড গুলোর কথা আগে বলা ছিল, সেই চাইল্ডের কথাই কি এখানে আবার বলা হচ্ছে, নাকি এটা যে কোনো চাইল্ডের কথা বলা হচ্ছে? আবার বলেন ভাইয়া, এটা বুঝিনি। আচ্ছা ঠিক আছে, আমি আবারও বলতেছি, মাদার ট্রাইজ টু ব্রিং আপ, ব্রিং চাইল্ড আপ কেয়ারফুলি, মা চেষ্টা করেন সন্তানকে সতর্কভাবে ব্রিং আপ মানে গড়ে তুলতে বা বড় করতে, লালন পালন করতে। তাহলে এখন প্রশ্ন হলো এটা কোন মা? এটা কি নির্দিষ্ট কোনো মা, নাকি যে কোনো মায়ের জন্যই বিষয়টি প্রযোজ্য? আশা করে বোঝাই যাচ্ছে নির্দিষ্ট মা না, যে কোনো মায়ের জন্যই প্রযোজ্য। আবার এই আগে কোথাও কিন্তু মায়ের কথা বলা হয়নি, সুতরাং আমরা ঘোষণা করতে পারি যে এই মাটি আসলে নির্দিষ্ট কোনো মা নয়। সো আমরা এখানে এ ব্যবহার করছি। এবার আমি যদি তারপরের দিকে আসি, এই যে চাইল্ড, এটাও কিন্তু আসলে আগের চাইল্ডের কথা বলছে না, বরং এটাও যে কোনো চাইল্ডের কথা বলছে, অর্থাৎ যে কোনো একজন মা কি করেন, চেষ্টা করেন তার সন্তানটিকে। তার মানে এখানে কিন্তু মায়ের সন্তান, যে কোনো মায়ের সন্তান, সন্তানও কিন্তু অনির্দিষ্ট, আমরা একটু আগেই বলেছি। তার মানে এখন বিষয়টা কি হলো, বিষয়টা এখন ক্লিয়ার হয়ে গেল যে দ্বিতীয় এই চাইল্ডটাও কিন্তু এখন কি হবে, এ হবে, অর্থাৎ ব্রিংস এ চাইল্ড আপ কেয়ারফুলি, একজন মা একজন সন্তানকে সতর্কভাবে গড়ে তুলতে চেষ্টা করেন। ওকে ভাইয়া, বুঝতে পারলাম ব্রিং আপ অর্থ, ঠিক আছে। এবার চলে আসি পরে, এন্ড অ্যাকর্ডিং টু হার, এবং অ্যাকর্ডিং টু মানে অনুসারে, হার মানে তার, বেস্ট আইডিয়াস,
তার যে সেরা ধারণাটা আছে, সেরা ধ্যান ধারণা আছে, সেইটা অনুসারে সন্তানকে গড়ে তুলতে চেষ্টা করেন, সতর্কভাবে গড়ে তুলতে চেষ্টা করেন। এখন প্রশ্ন হলো এখানটায় কি হবে? অনেকে কি করবে, এখানে যে বেস্ট আছে বেস্টটাকে দেখে এখানে দি লিখে ফেলবে, কিন্তু এখানে দি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কেন? লক্ষ্য করি এখানে হার যে শব্দটি আছে, হার হলো একটি পসেসিভ। হার হলো একটি কি? পসেসিভ। আমরা এটাকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলি, অর্থাৎ হার হলো একটা অ্যাডজেক্টিভ। মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এর পরে, অ্যাডজেক্টিভ এর পরে নাউন, এটার মাঝখানে, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসে না। অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসে না। আবার যদি নাউন ফ্রেজ হয়, নাউন ফ্রেজ হয় তার মানে এক পাশে হলো অ্যাডজেক্টিভ, অন্য পাশে হলো আরেকটা অ্যাডজেক্টিভ এবং আরেকটা নাউন। যদি এরকমও হয় তারপরেও এখানে আর্টিকেল বসবে না। তার মানে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসে না, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ মাঝখানে কোনো আর্টিকেল বসে না। সো যেহেতু হার এখানে একটি পসেসিভ অ্যাডজেক্টিভ, তাই আমরা এখানে বেস্ট একটা অ্যাডজেক্টিভ পাচ্ছি, আইডিয়াস নাউন পাচ্ছি, কিন্তু এখানটায় দি দিচ্ছি না, যদিও সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে। অর্থাৎ আমি আপনাকে বলতে চাই, যদি কখনো সুপারলেটিভ ডিগ্রি পাই, মনের আনন্দে দি লিখে দিব এমনটা যেন না হয়। শূন্যস্থানের আগে একটু দেখে আসতে হবে যে ওখানে কোনো অ্যাডজেক্টিভ দেওয়া আছে কিনা, এমন কোনো অ্যাডজেক্টিভ পসেসিভের মতন। তো দেখেন এই নাম্বারটি সবাই বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝে ফেলেন তাহলে আমাকে একটু চ্যাট অংশে জানিয়ে ফেলবেন যে বুঝতে পেরেছি, তারপর আমরা সামনের দিকে এগোবো। সো এবার চলে আসি দ্বিতীয় চাইল্ড যেটা আছে এইখানটা, আই নাম্বারের চাইল্ড। এবার এই চাইল্ডটা সম্পর্কে এই বাক্যেই একবার একটা চাইল্ডের কথা এসেছে। এই যে এই বাক্যে উপরে একবার চাইল্ডের কথা আসলো। সো যেহেতু একই বাক্যে, সুতরাং আমরা মোটামুটি ভাবে আইডিয়া করতে পারি যে একই চাইল্ড হওয়ার সম্ভাবনা আছে, কারণ একই বাক্যে একটু আগে একবার চাইল্ডের কথা বলা হলো, পরে আবার চাইল্ডের কথা বলা হলো। সো আমরা এখন পড়ে দেখি। একজন মা একটা সন্তানকে সতর্কভাবে গড়ে তোলেন, সতর্কভাবে গড়ে তোলেন এবং তার ধ্যান ধারণা, অ্যাকর্ডিং টু হার ধ্যান ধারণা, তার ধারণা অনুসারে তখন কেন করে? এই যে শিশুটাকে ইজ শিওর, যেন শিশুটা কি হয়? নিশ্চিত হয়, টু গ্রো, বেড়ে উঠতে। কিভাবে? উইথ ইটস সুপিরিয়র, তার সুপিরিয়র মানে সিনিয়র বা তার যে বড়, বয়সে বড় তাদের সাথে। অর্থাৎ এই চাইল্ড কিন্তু সেই চাইল্ডটাই, অর্থাৎ মা যে সন্তানকে সতর্কভাবে ব্রিং আপ করছেন, যে সন্তানকে তার ধ্যান ধারণা দিয়ে বড় করছেন। কেন করছেন? কারণ যেন সন্তানটা কি করে? সন্তানটা বড়দের সাথে বেড়ে উঠতে পারে। সো আমরা এই সন্তানকে আবার নির্দিষ্ট করে দি বলছি, তার কারণ আগের চাইল্ড আর এই চাইল্ড একই চাইল্ড। এই সুপিরিয়র কারা? সুপিরিয়র হচ্ছে প্যারেন্টস এন্ড টিচার্স। প্যারেন্টস এবং টিচার্স সুপিরিয়র, তাদের সাথে বেড়ে উঠতে পারেন। এন্ড লাভ, এবং ভালোবাসতে পারেন অল, সবাইকে। এখন দেখি এই অল শব্দটি প্রোনাউন হতে পারে যখন অলের পরে কোনো নাউন থাকে না। অর্থাৎ অল শব্দের পরে যদি কোনো নাউন না থাকে তাহলে অল শব্দটি একটি প্রোনাউন হয়, আর অলের পরে যদি কোনো নাউন থাকে তাহলে অল শব্দটা একটা অ্যাডজেক্টিভ হয়। আমরা জানি আর্টিকেল হবে কি হবে না এটা নাউনের সাথে জড়িত, যেই কারণে অল যখন অ্যাডজেক্টিভ হয় তখন এরপরে যে নাউনটা থাকে সেটা নিয়ে আমরা চিন্তা করতে হয় যে আসলে আর্টিকেল বসবে কি বসবে না। যেহেতু এখানে অল একটা প্রোনাউন, কারণ দেখেন অলের পরে ইরেসপেক্টিভ IVE আছে, এটা হলো একটা অ্যাডজেক্টিভ, তারপরে অফ একটা প্রিপজিশন, আসলে এখানে নাউন নাই। যেহেতু নাউন নাই তাই আমরা ঘোষণা করতে চাই যে আসলে অলটি একটি প্রোনাউন, আর প্রোনাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। প্রোনাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, তাই যে নাম্বারটি একটি ক্রস হবে। আচ্ছা, আই নাম্বারটার এখানে যে চাইল্ডের কথা বলা হচ্ছে, এটা কোন চাইল্ড? চাইল্ড ইজ শিওর, শিশুটি নিশ্চিত হবে, টু গ্রো, বেড়ে উঠতে নিশ্চিত হবে। তার মানে শিশুটি নিশ্চিতভাবেই বেড়ে উঠবে। কোন শিশুটা? লক্ষ্য করেন আগের বাক্যে যে চাইল্ডের কথা বলা হলো, যে চাইল্ডকে তার মা কেয়ারফুলি ব্রিং আপ করছেন, সতর্কভাবে গড়ে তুলছেন, অ্যাকর্ডিং টু হার ভিউজ, তার বেস্ট আইডিয়াজ, তার সেরা ধারণা অনুযায়ী, সেই চাইল্ডটি কিন্তু এখন বড়দের সাথে বেড়ে উঠতে সমর্থ হবে। সো এটি নিশ্চিত হয়ে গেছে এখন। আচ্ছা, যে নাম্বারটা আমি বলি, অল শব্দটার পরে যদি নাউন থাকে তখন অলটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। তার মানে অলের পরেরটা নাউন আর অলটা হলো অ্যাডজেক্টিভ।
আর্টিকেল হবে কি হবে না এটা বলে দেয় ওই নাউনটা। সুতরাং যখন অলটা অ্যাডজেক্টিভ হবে তখন ওই নাউনটা বিবেচনা করে আমরা বের করব এখানে আর্টিকেল হবে কি হবে না। কিন্তু অলের পরে যদি কোনো নাউন না থাকে, অলের পরে যদি কোনো নাউন না থাকে তাহলে আমরা ঘোষণা করি যে অলটা একটা প্রোনাউন। আর অল যখন প্রোনাউন, কোনো প্রোনাউনের পূর্বে আর্টিকেল বসে না, তাহলে তখন আমরা ঘোষণা করে ফেলি যে এখানে আর্টিকেল হবে না। তার কারণ অলের পরে এখানে ইরেসপেক্টিভ শব্দটি হলো একটা অ্যাডজেক্টিভ, অফ হলো একটি প্রিপজিশন, এখানে কোনো নাউন নেই। আশা করি কথাটা বুঝতে পারছি। এখন আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, একটু কষ্ট করে আমাকে বলবেন যে এই যে কোশ্চেনটা আমরা সলভ করলাম এটা আপনারা ঠিক মতন বুঝতে পেরেছেন কিনা এবং কোথায় কোথায় আপনাদের সমস্যা ছিল, অথবা যদি বুঝে ফেলেন তাহলে ক্লাসটি কেমন লেগেছে একটু বলে ফেলবেন। আমরা দ্বিতীয় একটি প্যাসেজ সলভ করব। আমরা এবার দ্বিতীয় কোশ্চেনে যাব, দেখবেন আপনারা সবই পারবেন। তবে মনে রাখবেন আমি আপনাকে যে সতর্কতা বলেছি এইটা যেন মিস না হয়, তাহলে আপনি নিশ্চিতভাবে সঠিক উত্তর করতে পারবেন। ট্রুথফুলনেস ইজ শূন্যস্থান গ্রেটেস্ট অফ অল। এবার আপনারা আমাকে একটু বলেন, গ্রেটেস্ট শব্দটা দেখে আপনারা কি এক লাফে দিবেন নাকি একটু চেক করে নেবেন? দেখেন আমি কিন্তু আপনাদের ভিতরে পরিবর্তন আনা শুরু করে দিয়েছি, একটু ভালো করে লক্ষ্য করেন। গ্রেটেস্ট দেখে কি আপনি দিয়ে দিবেন? এর আগে লক্ষ্য করেন যখন আমাদের বেস্ট এসেছিল, আমি যদি লাভ দিয়ে ফেলতাম তাহলে ভুল হয়ে যেত। তাহলে আমাকে কি করতে হবে? সুপারলেটিভ পেলে একটু কষ্ট করে আমাকে যে কাজটি করতে হবে, এই আগের অংশটা দেখতে হবে। এখানটায় আসলে কোনো অ্যাডজেক্টিভ আছে কিনা। যদি এখানে কোনো অ্যাডজেক্টিভ থাকে শুধুমাত্র তখন আমরা বলবো যে গ্রেটেস্ট শব্দটার পূর্বে আর্টিকেল হবে না। কিন্তু যেহেতু এখানে কোনো অ্যাডজেক্টিভ নাই তাহলে গ্রেটেস্ট শব্দের পূর্বে অবশ্যই কি হবে? বি হবে। সো প্রথমটা আমরা বলে ফেললাম বি হবে। সো দি গ্রেটেস্ট ভার্চু, গ্রেটেস্ট অফ অল ভার্চুস। এবার লক্ষ্য করেন, আমি যদি অলের কথায় যাই, এই অলটা এখানে অ্যাডজেক্টিভ, কারণ ভার্চুস এখানে নাউন। ভার্চুস মানে গুণাবলী, সুতরাং এটা হলো নাউন। সো দেখেন, অল হলো অ্যাডজেক্টিভ, ভার্চুস হলো নাউন। তাহলে অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে কোনো আর্টিকেল কি বসে ভাই? বসে না। তাহলে আমরা এখানটায় কি করব? এখানটায় ক্রস দিব, অর্থাৎ অল ভার্চুস হুইচ মেক্স। এবার ম্যানকে পেলাম। এবার আমরা কিন্তু ম্যানকে কি করব? ম্যানকে আমি জানি ম্যান হচ্ছে একটি কাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার। তাহলে এখন এখানে কি হতে পারে? এখানে অবশ্যই এ হতে পারে অথবা দি হতে পারে। আর এন তো হবে না আমি জানি, ক্রস হবে না সেটাও কিন্তু আমি জানি। কিভাবে উত্তরটা বের করলাম বুঝতে পেরেছেন কিনা? আমি আবারও বলতেছি, ম্যান হলো কাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার, তাহলে অবশ্যই এখানে কি হবে? আর্টিকেল হবে, ক্রস হবে না। আবার যেহেতু ম্যান প্রথম লেটারটি হলো এম, তাহলে এখানে অবশ্যই এ হতে পারে, এন হতে পারে না এবং ডি হতে পারে। এবার আমরা দেখব নির্দিষ্ট কিনা। ম্যান সম্পর্কে বাক্যে বা প্যাসেজে আগে কোথাও বলা হয়েছে? উত্তর হলো না, বলা হয়নি। একইভাবে আমি যদি বলি এই ম্যান কি একমাত্র একজন মানুষই আছে এরকমের, উত্তর আবারও কিন্তু বড় একটি না। কেন? ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্চুস। সত্যবাদিতা হলো সকল গুণাবলীর ভিতরে সবচেয়ে গ্রেট, সবচেয়ে মহান। এবং হুইচ মেক্স, যেটা করে ম্যান, মানুষকে করে, আসলেই গ্রেট করে, আসলেই মানুষকে মহান করে। কোন মানুষকে করে ভাই? নির্দিষ্ট একজন মানুষকে করে না ভাই, এটা যে কোনো মানুষকে করে। সত্যবাদিতা যে কোনো মানুষকে কি করে? মহান করে, মহৎ করে। সো আমরা এখানটায় কিন্তু এ দিব, হুইচ মেক্স এ ম্যান রিয়েলি গ্রেট। এবার দেখি পরে, ইফ উই ডু নট কাল্টিভেট হ্যাবিট অফ স্পিকিং শূন্যস্থান ট্রুথ। এইটা আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। এই শব্দটা মুখস্থ রাখতে হবে যে ট্রুথ শব্দের পূর্বে আমাদের সাধারণভাবে দি বসে, অর্থাৎ এটি মুখস্থ বিদ্যা। আমরা কিন্তু বলি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অর্থাৎ ট্রুথ শব্দের পূর্বে সাধারণভাবে কি বসে? ট্রুথ শব্দের পূর্বে সাধারণভাবে দি বসে। সো আমরা এই জন্য এখানে দি দিলাম, এই একটা আমরা মুখস্থ বিদ্যা পেলাম, এটা আমাকে মুখস্থ করে রাখতে হবে। আমি যদি এরপর ট্রুথের পূর্বে দি হবে, ইয়েস সবসময় দুই বসে। আচ্ছা, এবার চলে আসি উই ক্যানট কমান্ড। এবার আমি আপনাদের হাতে ছেড়ে দিচ্ছি, আপনারা আমাকে বলবেন এখানে এখন অফ আছে এবং অফের আগে একটা নাউন আছে, ওখানটায় কি হবে? কনফিডেন্স নাউনটা, কনফিডেন্স মানে কি? আত্মবিশ্বাস। এটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? দ্রুত আমাকে বলে ফেলেন। কনফিডেন্স শব্দটা, কনফিডেন্স আত্মবিশ্বাস, এটা কি গণনা করা যায় নাকি যায় না? যদি গণনা করা যায় তাহলে কাউন্টেবল, যদি গণনা করা না যায় তাহলে আনকাউন্টেবল। আর যদি আনকাউন্টেবল হয় তাহলে আমি নিশ্চিত, 100% নিশ্চিত এখানটায় কি হবে? ডি হবে। সো আমরা কিন্তু ডি লিখে ফেলেছি। লক্ষ্য করেন কেন লিখে ফেললাম? কারণ আত্মবিশ্বাস এটা গণনা করা যায় না। আর আনকাউন্টেবল নাউনের পরে অফ আসলেই আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে? ডি বসে। সো আমরা পেরে গেছি। এরপরে ম্যান হোম,
এইখানে আমরা একটা শেখার বিষয় আছে। লক্ষ্য করেন এই অংশটা, হুম নোবডি বিলিভস। হুম শব্দের বাংলা হলো যাকে, নোবডি মানে কেউই না, বিলিভস মানে বিশ্বাস করে, অর্থাৎ যাকে কেউই বিশ্বাস করে না। এই অংশটা কি করতেছে? এই অংশটা কিন্তু ম্যানকে পরিচয় করিয়ে দিচ্ছে, অর্থাৎ ম্যান, কোন ম্যান? কোন ম্যান? যাকে কেউ বিশ্বাস করে না। তাহলে এই ম্যান কি অনির্দিষ্ট, যে কোনো মানুষ? না ভাই, যাকে কেউ বিশ্বাস করে না ওই মানুষ। তার মানে কি এটা নির্দিষ্ট হয়ে গেল না? আমি যদি গ্রামারের ভাষায় বলি, কোন নাউনকে যদি এভাবে একটি ক্লজ দিয়ে মডিফাই করা হয়, অথবা কোন নাউনের পরে যদি অ্যাডজেক্টিভ ক্লজ আসে, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। কেন? তার কারণ ম্যান শব্দটিকে মডিফাই করছে কোন মানুষ? যাকে কেউ বিশ্বাস করে না। অর্থাৎ কোন নাউনের পরে যদি অ্যাডজেক্টিভ ক্লজ আসে, তখন আমরা বলি সেই নাউনের পূর্বে দি দেওয়া লাগবে, অর্থাৎ আমাদের এখানটায় দি হবে। তাহলে দি ম্যান হুম, ওই লোকটি যাকে কেউ বিশ্বাস করে না, ক্যান নেভার বি গ্রেট ইন লাইফ, কখনোই জীবনে মহান হতে পারে না। এরপরে চলে আসি পরেরটা, উই মাইট সাকসিড, সম্ভবত আমরা সফল হতে পারি, ওয়ান্স অর টুয়াইস, একবার অথবা দুইবার, বাই টেলিং মানে বলার মাধ্যমে, বলার দ্বারা। কি বলার দ্বারা? লাই, মিথ্যা বলার দ্বারা। এবার আমি আপনাকে জানিয়ে রাখি, এই লাই শব্দটা হলো কাউন্টেবল নাউন। লাই কিন্তু আনকাউন্টেবল নাউন না। লাই কি নাউন? লাই হলো কাউন্টেবল নাউন। আর লাই যদি কাউন্টেবল নাউন হয়, তাহলে অবশ্যই এখানে এ বা এন বা দি একটা কিছু বসাতেই হবে। লাই হলো কাউন্টেবল নাউন। এবার আচ্ছা, এফ নাম্বারটা রিপিট করেন। এফ নাম্বারটা আমি আবারও বলতেছি, এফ নাম্বারটা নাইমুর আলম বলছে, কোন নাউনের পরে যদি অ্যাডজেক্টিভ ক্লজ থাকে, অর্থাৎ কোন নাউনের পরে কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কি করছে? ওই নাউনটার কোন দোষ অথবা গুণ অথবা বর্ণ অথবা গন্ধ অথবা পরিচয় প্রকাশ করছে। যেমন এখানে ম্যানকে পরিচয় করাই দিচ্ছে। কোন ম্যান? যাকে কেউ বিশ্বাস করে না। অর্থাৎ ম্যানকে মডিফাই করলো, আর মডিফাই করার মাধ্যমে কি করলো? ম্যানকে নির্দিষ্ট করে দিল এটা যে কোনো মানুষ না, যাকে কেউ বিশ্বাস করে না ওই মানুষটা। তার মানে পরের ক্লজটা হুম নোবডি বিলিভস, এই ক্লজটা কিন্তু ম্যানকে কি করতেছে? নির্দিষ্ট করে দিচ্ছে। আর নির্দিষ্ট করে দেওয়ার জন্যই এখানে কি হচ্ছে? এখানে দি হচ্ছে। তাহলে দি ম্যান, ওই লোকটা, হুম নোবডি বিলিভস, যাকে কেউ বিশ্বাস করে না, সে কি করতেছে? ক্যান নেভার বি গ্রেট ইন লাইফ, জীবনে কখনোই কি হতে পারে না? মহান হতে পারে না। উই মাইট সাকসিড, আমরা সম্ভবত সফল হতে পারি, ওয়ান্স অর টুয়াইস, একবার অথবা দুইবার আমরা সফল হতে পারি, বাই টেলিং বলার মাধ্যমে। কি বলার মাধ্যমে? মিথ্যা বলার মাধ্যমে। এখন প্রশ্ন হলো, যেহেতু মিথ্যা একটি কাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার, তাহলে এখানে অবশ্যই এ অথবা দি দিতে হবে। তবে এখানে ক্রস হবে না, এখানে এন হবে না। দেখেন আমার কথাগুলো ধরে ফেলবেন এখন। কেন এখানে দি অথবা এ হবে? তার কারণ কাউন্টেবল নাউন সিঙ্গুলার হলে ক্রসটা হবে না। যেহেতু লাই এল দিয়ে তৈরি, এল দিয়ে শুরু হয়েছে, তার মানে এখানে এন হবে না। এবার আমরা লক্ষ্য করি এখানে তাহলে দি হবে নাকি এ হবে? লক্ষ্য করি এখানে লাইটা কি নির্দিষ্ট কোনো মিথ্যা? আমি আবারও বলি, বাংলাটি লক্ষ্য করেন, উই মাইট সাকসিড, আমরা সম্ভবত সফল হতে পারি, একবার অথবা দুইবার সফল হতে পারি মিথ্যা বলার মাধ্যমে। এই মিথ্যাটা কি ভাই নির্দিষ্ট কোনো মিথ্যা? না। আবার প্যাসেজে আগে কোথাও মিথ্যার কথা বলা হয়েছে? না। তার মানে এই মিথ্যাটা কি নির্দিষ্ট? না। তাহলে মিথ্যাটা কি? অনির্দিষ্ট যে কোনো একটা। তাহলে আমরা বলবো এখানটা কি হবে? এ লাই হবে। তাহলে এ লাই, বাট ইট নেভার ব্রিংস এ গুড রেজাল্ট, কিন্তু এটা কখনোই ভালো ফলাফল বয়ে আনে না। এটা কখনোই ভালো ফলাফল বয়ে আনে না। এবার চলে আসে আবারও লাই। এবারও প্রশ্ন হলো, এই লাই তো কাউন্টেবল নাউন সিঙ্গুলার, তাহলে অবশ্যই এ এন অথবা দি এর একটা কিছু হবে। এন তো হবে না, যেহেতু ওখানে লাই এল দিয়ে, এন তো হবে না। তাহলে কি হবে? তাহলে এখানেও কিন্তু এ হবে। কেন? কারণ এই লাইও কিন্তু অনির্দিষ্ট যে কোনো একটা মিথ্যা। এটা আগের মিথ্যার কথা বলে নাই। আমি বাক্যটা পড়ে বলি, লাই নেভার লাইজ হিডেন। এই লাইজ মানে হচ্ছে পড়ে থাকা, হিডেন মানে হচ্ছে লুকায়িত। অর্থাৎ মিথ্যা কখনো লুকায়ে থাকে না, মিথ্যাকে কখনো ঢেকে রাখা যায় না, মিথ্যাকে কখনো লুকিয়ে রাখা যায় না। এটা কি আগের বাক্যের মিথ্যা? না ভাই, এটা যে কোনো মিথ্যাকে আপনি লুকিয়ে রাখতে পারবেন না। সো সেই কথাটা এখানে বলা হচ্ছে। তার মানে এখানে এই লাইটি হলো অনির্দিষ্টভাবে যে কোনো মিথ্যার জন্য প্রযোজ্য। সো আমরা বলে ফেললাম এখানে হবে এ লাই নেভার লাইজ হিডেন, একটা মিথ্যা কখনোই কি থাকে না? লুকানো থাকে না, বা একটা মিথ্যাকে কখনোই ঢেকে রাখা যায় না। টুডে অর টুমরো, আজ অথবা কাল, ইট কামস টু লাইট, আজ অথবা কাল ইহা মানে মিথ্যাটা আলোর মুখ দেখে বা আলোর সামনে চলে আসে, উন্মোচন হয়ে পড়ে। দেন তখন
এবার আপনারা আমাকে বলবেন অফ আছে, এখানে রিয়েল ক্যারেক্টার আছে, বলেন এখানটায় কি হবে? দ্রুত দ্রুত বলেন। দেখেন এই প্যাসেজ, এটাও কিন্তু বোর্ড কোশ্চেন, এখানে দুটি কোশ্চেন ছিল যেটা অফের নিয়মে পড়েছে। হ্যাঁ আমরা বুঝতে পেরেছি এখানটায় ডি হবে। ওকে আমরা বুঝে ফেললাম এখানটায় ডি হবে, সো আমরা ডিটা লিখে ফেলছি এখানে ডি। দেন দি রিয়েল ক্যারেক্টার, দেখেন সবাই বুঝতে পেরেছেন কিনা? ক্যারেক্টার মানে চরিত্র, কার চরিত্র? এই যে পরে বলা আছে লায়ার, মিথ্যাবাদীর চরিত্র। তাহলে মিথ্যাবাদীর চরিত্র, মিথ্যাবাদীর চরিত্র, এটা কি ভাই কাউন্ট করা যায় নাকি যায় না? ভাই কাউন্ট করা যায় না। যেহেতু কাউন্ট করা যায় না, এটা আনকাউন্টেবল, আর আনকাউন্টেবল নাউনের পরে অফ থাকলে অবশ্যই কি হবে? দি হবে, সো আমরা সেজন্য দি দিলাম। দেন দি রিয়েল ক্যারেক্টার অফ। এবার চলে আসি লায়ার। লায়ার মানে মিথ্যাবাদী, আমরা বুঝতেই পারছি এটা কাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার, তার মানে এখানে অবশ্যই এ অথবা দি এর মধ্যে একটা হবে, এন তো হবে না, কারণ লায়ার এল দিয়ে লেখা। এবার তাহলে কি হবে? এই লায়ার নিয়ে আগে কোনো কথা বলা হয় নাই, সুতরাং এটা অনির্দিষ্ট, এ লায়ার হবে। আবার নির্দিষ্ট লায়ার বা নির্দিষ্ট মিথ্যাবাদী যে চরিত্রটা উন্মোচন হয়ে পড়বে, বিষয়টা এমনও না। অর্থাৎ মিথ্যাবাদী কিন্তু যে কোনো মিথ্যাবাদী, তখন মিথ্যাবাদীর যে চরিত্রটা সেটা উন্মোচন হয়ে পড়বে। এবার আপনারা আমাকে বুঝান যে এই প্যাসেজটি বুঝতে আগেরটাই চাইতে আরো সহজ হয়েছে কিনা। আমার দৃঢ় বিশ্বাস আগেরটা চাইতে আরো সহজ হওয়ার কথা। এবার আমি সবার উদ্দেশ্যে বলি, যদি ক্লাসটি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে এটা ভাই সবচেয়ে সহজ টপিক ছিল। অর্থাৎ আমি আপনাকে আগেই বলেছি যে আমার ক্লাস নেওয়ার বা আমার কিছু নিজস্ব পাওয়ার আছে, অর্থাৎ যে বিষয়গুলো আমি আপনাকে আমি 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 নিজে নিজের প্রশংসা করছি ভাই, ওই বিষয়গুলো অন্য কেউ আপনাকে ওভাবে শিখাতে পারবে না। সেই টপিকসগুলো এখনো আসে নাই। এটা হতে পারে ট্রান্সফরমেশন, এটা হতে পারে হচ্ছে ন্যারেশন, এটা হতে পারে হচ্ছে প্রোনাউন রেফারেন্স, এটা হতে পারে হচ্ছে মডিফায়ার, এইসব টপিকসগুলো যেগুলোতে আপনাদের প্রবলেম আছে। এটি খুবই সহজ টপিক ছিল। অনেকে কিন্তু ক্লাসটি হয়তো বা দেখছে আর্টিকেলের ক্লাস দেখে, অনেকে ক্লাসে আসেনি, বাট তারা আসলে মিস করেছে। বিকজ আমি টোটাল সময় ধরে, অর্থাৎ আমরা 1 মাস হয়তো আপনার একসাথে থাকবো, এই একটা মাস ধরে কিন্তু আমি আপনাকে ইংরেজি শিখাবো, বিষয়টা এমন না, বরং ইংরেজির প্রতি আপনার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করে দিব। আর যদি ক্লাসটা খুব ভালো লাগে তাহলে আপনাদের কাছে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই গ্রুপটি পাবলিক গ্রুপ, আপনাদের বন্ধু বান্ধবী যে যেখানে আছে সবাই ইনভাইট দিয়ে গ্রুপের মেম্বার করে ফেলবেন। তো ইনভাইট দেওয়ার আগে তাদের সাথে একটু আলাপ করে নেবেন যে ভাই এরকম একটা গ্রুপ আছে, তুমি কি যাবা? যদি আসতে চাই তাহলে নিয়ে আসবেন। হয়তো ইনভাইট করে জনগণ বাড়ানোর দরকার নেই। যদি কেউ ইংরেজি শিখতে আগ্রহী হয় এবং আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে তারা আসবে, আদারওয়াইজ আসার দরকার নাই। আচ্ছা, আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে কমেন্ট করবেন। আমাদের গ্রুপটি মানে আমাদের ইংলিশ এইচএস ইংলিশ প্রিপারেশনের যে গ্রুপটি আছে সেখানে আপনারা কমেন্ট করবেন যে আসলে ক্লাসটি বুঝতে পারছেন কিনা অথবা কেমন লাগছে, এই সম্পর্কিত কমেন্ট বা পোস্ট দিবেন। তাহলে বাকিরা উৎসাহিত হবে ক্লাসগুলো করার সম্পর্কে। ঠিক আছে ভাই, তাহলে সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। তাহলে আপনাদের সোহেল ভাই আপনাদের সাথে ছিল, আপনাদের সাথে আছে এবং আপনাদের সাথে থাকবে। আপনাদের বন্ধু বান্ধবী সবাইকে নিয়ে আরো জম্পেশ একটা ক্লাস হবে, আরো জমজমাট ক্লাস হবে। সামনের টপিকস গুলো বিশেষ করে ট্রান্সফরমেশন, বিশেষ করে রাইট ফর্ম অফ ভার্বস অথবা হচ্ছে ট্রান্সফরমেশন, সরি মডিফায়ার, কানেক্টর, এই টপিকস গুলো যেগুলো আসলে আপনারা আগে হয়তো বা আন্দাজ করে মেরেছেন, এখন বুঝে বুঝে করবেন ইনশাল্লাহ। আমাদের পরবর্তী টপিকসটা কিন্তু প্রিপজিশন, তবে আগামী কালকেও আর্টিকেলের ক্লাস হবে, অবশ্যই ক্লাসটিতে অংশ নেবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অংশ নেবেন, হয়তো আমরা নতুন কিছু শিখবো, নতুন ভাবে শিখবো। আবার পরশুদিন কিন্তু আমাদের প্রিপজিশনের ক্লাস হবে, অর্থাৎ যেটাতে আপনাদের সকলের সমস্যা, সুতরাং সবাইকে ইনভাইট করে নিয়ে আসবেন। আমরা আসলে বোঝার চেষ্টা করব প্রিপজিশনটি না মুখস্থ করেও পারা যায় কিনা, দেখা যাক কি হয়। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। সবার শুভ সুস্থতা কামনা করছি। একই সাথে সবাই ঘরে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে বাইরে যাবেন। মনে রাখবেন করোনার মৌসুম কিন্তু এখনো চলতেছেই। ওকে, সবার কাছ থেকে বিদায় নিলাম। আমি সোহেল ভাই, আল্লাহ হাফেজ।